জেনজিকে বেয়াদব বলা যাবে না। বলা হয় যে জেনজি হচ্ছে অনেক বেশি ইমোশনাল। সো জেনজির ব্যাপারে যে পারসেপশনটা মার্কেটে আছে এটা মোরাললেস একটু রং পারসেপশন। আমি মনে করি এদের জেনারেশন বেটার দেন আওয়ার জেনারেশন। পলিটিক্যাল লিডারের সাথে আপনি দেখা করেন, প্রত্যেকের সাথে এমনভাবে দেখা করে ভোটের সময় মনে হয় জন্মান্তরের পরিচয়। বাংলাদেশের লিডারদের মস্তিষ্ক হয়ে যায় ছোট, লিডারদেরকে এইটা বেশি খাটাতে হবে, এটা কম খাটাতে হবে। তো সাকিব কি অবস্থা, মানুষজন তো ক্রিটিসাইজ করে শেষ করে বসে। তো সাকিব বলছিল 1:50 করলে সবার মুখ বন্ধ হবে। কি মনে হয় যে আমাদের কি আসলে ইউনিভার্সিটি ডিগ্রিটার প্রয়োজন আছে, নাকি শুধু স্কিল শিখলে আমার জন্য এনা? মূল প্রবলেমের জায়গা হচ্ছে বাংলাদেশের এডুকেটরস, এডুকেশন ইনস্টিটিউশনস। বাংলাদেশের সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে যারা পড়াচ্ছেন তাদের কোয়ালিটিটা এতটা লো হয়ে গিয়েছে, যার ফলে হয় কি ওই কনসেপ্টটা মারা যায় দেশে। এই সিক এডুকেশন সিস্টেম আমাদেরকে না ডেলিগেশন করা শেখায় নাই। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আপনি অ্যাকচুয়ালি কি মিন করেন? ইমোশনাল ইন্টেলিজেন্সের ফার্স্ট জিনিসটা হচ্ছে নিজের আবেগকে বুঝে কাজে লাগানো। বর্তমান ওয়ার্ক প্লেসে ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবেই, আদারওয়াইজ আপনার কোম্পানি জেনজিকে ম্যানেজ করতে পারবে না, এটা ডিজাস্টার হয়ে যাবে। কমফোর্ট জোন এমন একটা জায়গা যেটা আসলে আমাদের স্বপ্নগুলোকে মেরে ফেলে। কি আমরা বাইরের যুদ্ধে ভালো, ভিতরের যুদ্ধে আমরা হেরে যাই। আমাদের কোম্পানিতে ভাইয়া এখন 4 ধরনের এমপ্লয়ি দেখা যায়। হাউ ক্যান উই ম্যানেজ দিস 4 টাইপস অফ পিপল? আইডেন্টিফাই ইউর 7 লো পারফর্মার। তো সব জায়গাতে আমরা এই ইমোশনটাকে ব্যালেন্স করে কিভাবে আমরা সবগুলা সেক্টরে শাইন করতে পারি? 3টা পয়েন্টে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে যে আমার কি দরকার বসের সামনে কাচুমাচু করে শো করে, নো নিড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পাওয়ার পোডিয়াম। আর আজকের এপিসোডে আমাদের সাথে আছেন এস.এম. আরিফুজ্জামান ভাই, যিনি গত 21 বছর ধরে বাংলাদেশের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতেছেন। পাশাপাশি তিনি একজন ফাইন্যান্স প্রফেসর অ্যান্ড উনি হচ্ছে কাজী কনসালটেন্টের পার্টনার, অ্যান্ড ওনার আরও একটা পরিচয় আছে, উনি একজন কর্পোরেট ট্রেনার। সো আরিফুজ্জামান ভাই কেমন আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস আ লট ফর ইনভাইটিং মি। ইটস আওয়ার প্লেজার ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনাকে অনেকদিন ধরে ফলো করি। তো ওই জায়গা থেকে আমি যেটা দেখছি যে আপনি হচ্ছেন ওয়ান অফ দ্য পার্সনস ইন বাংলাদেশ যিনি হচ্ছে খুব বেশি হেভিলি ইনভলভড ইন ইমোশনাল ইন্টেলিজেন্স। অ্যান্ড আমাদের কিন্তু কারেন্টলি যে অবস্থার দিকে আমরা যাচ্ছি, যে আমরা এআই নিয়ে অনেক কথা বলতেছি, অ্যান্ড এআই ইজ ডেফিনেটলি আ ভেরি গুড থিং। এমন না যে আমি হচ্ছে যে এআইতে ইনভেস্ট করলে এটা আমার জন্য একটা লস প্রজেক্ট হবে, বা হচ্ছে এআই আমার জন্য খারাপ কিছু করতেছে। এআই ডেফিনেটলি আমাদের এফিসিয়েন্সি বাড়াচ্ছে, আমাদের কাজগুলো অটোমেট হচ্ছে, আমরা আমাদের আকিজ রিসোর্স থেকেও আমরা হচ্ছে যে অটোমেশন করতেছি, আমাদের সবগুলো টাস্ক প্রসেসও আমরা অটোমেট করার ট্রাই করতেছি। কিন্তু ওই জায়গা থেকে আবার একটা চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি, চ্যালেঞ্জ বলবো না, এটা আসলে একটা অ্যালার্মিং বিষয় বলতে পারি। সেটা হচ্ছে যে ইমোশনের যে জায়গাটা ভাইয়া। সো আপনি যেহেতু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলেন, সো ওই জায়গা থেকে যে আমাদের এই এআই ইন্টেন্সিভ কাজের কারণে বা হচ্ছে এআই এর উপরে অতিরিক্ত ডিপেন্ডেন্সির কারণে সামনে কি এমন একটা সময় আসতে যাচ্ছে কি না যখন হচ্ছে আমরা ইমোশনলেস হয়ে যাব, এক। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে যে আমাদের সার্ভাইভালের জন্য অথবা হচ্ছে আমাদের ইউএসপি বলি না আমরা, ইউনিক সেলিং প্রপোজিশন, ওই জায়গাতে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, এরকম কি একটা সময় আসতে যাচ্ছে কিনা? জি অলরেডি কিন্তু বা আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের যুগেই আসলে। মজার কথা বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স টার্মটা কিন্তু প্রথম আসছিল 1990 সালে। পিটার স্যালোভিয়ান জন ডি মায়ার, এই দুজন সাইকোলজি প্রফেসর এই ওয়ার্ডটা প্রথমবারের মতো নিয়ে আসছেন। তার আগে বিভিন্ন জায়গায় আসছে, বাট ট্রুল সেন্সে এই ওয়ার্ডটা প্রথম ইউজ করেছেন ওনারা। আর 5 বছর পরে 95 সালে ড্যানিয়েল গোলম্যান ওইটাকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। এবং কেন ইমোশনাল ইন্টেলিজেন্স ওই সময় এত জনপ্রিয় হয়েছে, কারণ ওই টাইমটা ছিল কিন্তু অটোমেশনের যুগ আমেরিকাতে। তখন রোবট চলে আসছে, মানুষ কিন্তু বুঝতে পারছে যে আমি সবকিছু করতে পারবো মেশিন দিয়ে, কিন্তু কিছু কিছু জায়গায় যে দ্য ইন্টারাকশন উইথ ইউর টিম মেম্বার, ইন্টারাকশন উইথ ইউর কাস্টমার, ইন্সপিরেশন, এইটা কিন্তু কখনো এআই দিয়ে হবে না। আমি কখনো আমার টিম যদি ডিমোটিভেট, আমি কোনো বলতে পারবো না গাইস, বলতে লিখে দিতে পারবো যে বি ইন্সপায়ার্ড। আমাকে কি করতে হবে, ইন পার্সন যেই কিন্তু তার ফিলিংটা বুঝে তাকে ইন্সপায়ার করতে হবে। সো ইমোশনাল ইন্টেলিজেন্স এই যুগে আরো বেশি ভ্যালুয়েবল হতে যাচ্ছে। রাইট। সো ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আপনি অ্যাকচুয়ালি কি মিন করেন? আমরা তো বইয়ে অনেক কিছু পড়ি ভাইয়া, যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে অন্যকে বুঝতে পারার ক্ষমতা, অন্যের প্রতি এমপ্যাথেটিক হওয়া। সো আপনি কি মিন করেন ইমোশনাল? খুবই চমৎকার প্রশ্ন করেছেন। যে ইমোশনাল ইন্টেলিজেন্সের ফার্স্ট জিনিসটা হচ্ছে নিজের আবেগকে বুঝে কাজে লাগানো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। যে আমরা অনেক সময় যেটা হয় কি, আমার আবেগকে আমি মিসরিড করি। ফর এক্সাম্পল, আজকে আমার একটা খুব প্রেশারাইজ মিটিংয়ে যাচ্ছি, সামটাইমস আই ফিল অ্যাংরি, বাট মেবি এটা অ্যাঙ্গার না, এটা অ্যাংশাসনেস। তো আমি যদি এরকম মিসরিড করি অনেক খুঁটি জায়গায়, তাহলে কিন্তু আমার ক্যারিয়ারটা খারাপ হবে। আর 2 নাম্বারটা যেটা আপনি বলেছেন, যে অন্যের আবেগটা বোঝা। আজকে আমরা অনেক সেলিং মিস করছি, অনেক বড় বড় কন্ট্যাক্ট মিস করছি। বড় একটা কারণ হচ্ছে আমি কাস্টমার আবেগ বুঝতে পারি নাই। আবার আমার টিম মেম্বারের সাথে আমার রিলেশনশিপ নষ্ট হচ্ছে। কেন?
তার আবেগটা আমি বুঝতে পারছি না। সো ইমোশনাল ইন্টেলিজেন্স মোরাললেস নিজের আবেগ বুঝে পজিটিভ হইতে কাজে লাগানো, আর অন্যের আবেগ বুঝে পজিটিভলি কাজে লাগানো, মোটা দাগে বলা যায় এটাকে আমরা বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স। রাইট। সো ভাইয়া, এই যে আমরা যে এখন এআই তে অনেক বেশি ফোকাস করতেছি, এআই নিয়ে অনেক বেশি কাজ করতেছি আমরা, সো আমরা এআই অ্যাডপশনের পাশাপাশি, মানে আমি কিন্তু বলতে পারবো না যে না আমি এআই অ্যাডপশন করবোই না, এআই অ্যাডপশনের পাশাপাশি আমি আমার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে কিভাবে ধরে রাখতে পারি, নার্চার করতে পারি অ্যান্ড ইউটিলাইজ করতে পারি। খুবই চমৎকার প্রশ্ন করেছেন। দেখেন, এআই আমার কাজ সহজ করে দিচ্ছে, অবশ্যই এআই আমার ইউজ করতেই হবে, কিন্তু আমার জীবন চালাবে কে? ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ আমি কোন ধরনের মানুষ হয়ে উঠবো ওইটা কিন্তু আমার ইমোশনাল ইন্টেলিজেন্স জানাবে। কিন্তু আনফর্চুনেটলি যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কম থাকে তারা এই জিনিসটা বুঝতে পারে না বলে অনেক ভালো কিছু সমাজের দৃষ্টিতে করার পরেও তারা অসুখী জীবনযাপন করে। কারণটা কি? ও নিজের সাথে সময় কাটাতে পারে না, ওর নিজের সাথে সময় কাটাতে পারছে না, ওর রিলেশনশিপগুলো সব নষ্ট করে ফেলছে। আপনি সমাজে অবশ্যই দেখে থাকবেন অনেক সফল মানুষ ইন টার্মস অফ দ্য সোসাইটিজ ডেফিনেশন অফ সফলতা, বাট সেই মানুষটাকে কেউ পছন্দ করে না, রুড। এই জায়গাতে ভাইয়া আপনার হচ্ছে যে এই যে রিসেন্টলি একটা পাকিস্তানি মডেলের একটা নিউজ কিন্তু খুব সোশ্যাল মিডিয়াতে, 9 মাস ধরে সে মারা গেছে, কিন্তু তার কেউ খোঁজ খবর না। খেয়াল করে দেখেন, তো সে কিন্তু এই গ্ল্যামারাস যুগ ওয়ার্ল্ডে সে খুব সাকসেসফুল মানুষ, বাট তার কিন্তু কেউ কোনো কানেকশন নেই। সো তাকে কেউ খুঁজতেছে না, সে 9 মাস ধরে মারা গেছে, কেউ তাকে খুঁজতেছে না। আপনি এই জন্য চিন্তা করে দেখেন যে আমাদের আজকে সমাজে যারা উঁচু পদের লোকজন বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কি কখনো ফিডব্যাক নিয়েছে, রিফ্লেকশন করেছে যে সে অন্যদেরকে কিভাবে ফিল করিয়েছে? ইমোশনাল ইন্টেলিজেন্স মানে মোরাললেস আপনি অন্যদেরকে কি ফিল করাচ্ছেন। এই কারণে খেয়াল করে দেখেন আমেরিকার কনটেক্সটে বর্তমানে যে সমস্ত সিইওরা সাকসেসফুল, মোস্ট অফ দেম আর এমপ্যাথেটিক লিডার লাইক সত্য নাদেলা, সুন্দর পিচাই। ওয়াই? ইভেন আমেরিকার কিন্তু এই রিসার্চও এসেছে যে সমস্ত কোম্পানিগুলো এমপ্যাথির চর্চা করে তাদের শেয়ার মানে রেট অফ রিটার্ন অন্যদের থেকে কয়েক % এগিয়ে। তো ওরা কিন্তু ওই জায়গাটায় গিয়েছে, আমরা আনফর্চুনেটলি ওই জায়গায় যেতে পারিনি। আমাদের দেশে মোরাললেস এখনো কমান্ড দিয়ে আমরা কোম্পানি চালাচ্ছি, বাট মানুষ কিন্তু কমান্ডিং এর মানুষ যে জন্তু না, এরা তো জন্তু না। তাদেরকে আপনাকে ইন্সপায়ার করতে হবে, তাদেরকে থেকে বেস্ট আনতে হবে, এবং ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে আপনার নিজের সাথে সম্পর্ক ভালো হবে। ইউ উইল বি ফিলিং গুড টু স্পেন্ড টাইম উইথ ইউর সেলফ, এবং মানুষের সাথে মানুষ আপনাকে ইন্টারঅ্যাকশন করতে খুশি হবে। আমি যদি এখন গোপন ব্যালট করি যে আচ্ছা এই বসের সাথে কাজ করতে কয়জন স্বাচ্ছন্দ্য বোধ করো, খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ কোম্পানি দেখা যাবে যে মেজরিটি মানুষজন বলবে যে না, আই ডোন্ট ফিল কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ দিস পিপল। সো এটাই কিন্তু সেই ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রবলেমটা। সো আজকে আমার জীবনটা কিন্তু চালাবে ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা ভুলে গেলে চলবে না। আর এআই আমার কাজ সহজ করছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রাইট। সো কনফ্লিক্টিং তো করার কোনো সুযোগ নাই একদমই। আচ্ছা, সো ভাই এই জায়গাতে আপনার হচ্ছে যে কারেন্ট যে জেনারেশনটা যারা হচ্ছে জব সেক্টরে আসতেছে, জেনজি, সো ওদের ক্ষেত্রে আমরা একটা কথা খুব শুনি, এটা আমি রাইট রং কোনো কিছু বলতেছি না, এটা হচ্ছে আপনি এক্সপার্ট, আপনি এটা ভ্যালিডেট করবেন। সো বলা হয় যে জেনজি হচ্ছে অনেক বেশি ইমোশনাল, যে ইমোশন কেন্দ্রিক, ওরা অনেক বেশি চিন্তা করে, অনেক ডিসিশন নেয়। অ্যান্ড জেনজির মধ্যে আরেকটা জিনিস যেটা খুব বেশি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে আপনার জব সুইচিং টেন্ডেন্সি। দেখা যেত যে আমি হচ্ছে যে ইউনিলিভারেরই মোস্ট লাইকলি একজন ডিরেক্টরের কথা শুনতেছিলাম, তো উনি বলতেছিল যে উনি স্টার্ট করছে অ্যাজ অ্যান ইন্টার্ন, তার 25 বছরের টাইম পিরিয়ডে উনি হচ্ছে এখন ডিরেক্টর হয়েছে। আর কিন্তু আমরা কিন্তু এখন এই যুগে সেটা চিন্তাই করতে পারি না যে 1 বছর এক কোম্পানিতে আছে, পরের বছর অন্য কোম্পানি, তার 1 বছর পরে অন্য কোম্পানি, অ্যান্ড এইভাবে করে কিন্তু গ্রোথ হচ্ছে না যে এমন না, কিন্তু এই যে জব সুইচিং কন্টিনিউয়াসলি হচ্ছে এটাতে কিন্তু তাদের ক্যারিয়ারের একটা ইম্প্যাক্ট পড়ে জিনিসটা। অ্যান্ড স্বাভাবিকভাবে যে হচ্ছে এমপ্লয়ার, সেও কিন্তু তাকে নিতে একটু ভয় পায় যে এই ছেলেটা 5 বছরে 5টা জব চেঞ্জ করছে, এখন 6 নম্বর বছরে সে আসছে আবার নতুন কোম্পানিতে, ওকে আমি একটা রেসপন্সিবল রোল দিব, তো ওকে আমি কিভাবে রিটেন করবো? তো রিটেন করবে না এখানে। সো এই জায়গাতে কি ভাই ইমোশনাল ইন্টেলিজেন্সের কোনো মানে গ্যাপের জায়গা হচ্ছে, বা ইমোশন কন্ট্রোলিং এর কোনো বিষয় আছে এখানে, নাকি হচ্ছে যে এটা পুরোপুরি একটা ট্রেন্ড, এন্ড এই ট্রেন্ডের সাথেই আমাদের অ্যাডপ্ট করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ চমৎকার প্রশ্ন করেছেন, কারণ জেনজিরা এখন ওয়ার্ক প্লেস আসা শুরু করেছে। সো জেনজির ব্যাপারে যে পারসেপশনটা মার্কেটে আছে এটা মোরাললেস একটু রং পারসেপশন। আর সেটা হচ্ছে জেনজিরা তাদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেসটা ভালো, ওরা কিন্তু আমাদের জেনারেশনের মতো ইমোশনটা লুকিয়ে রাখে না, ওরা মনের মধ্যে কথা নিয়ে ভিতরে ভিতরে মরে যায় না, ওরা কি করে, ওরা কেঁদে বাঁচার চেষ্টা করে, ওরা এক্সপ্রেসিভ, ওদের সেলফ অ্যাওয়ারনেস ভালো। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, ওদের ডিরেকশন দিতে পারছি না, আমরা মেন্টরিং করতে পারছি না। আজকে একটা ভালো মেন্টরিং হলে জেনজি কখনো চাকরি ছাড়বে না। সো জেনজির সমস্যাটা হচ্ছে কি, ওদের না আপনার মানে ওরা ইমোশনাল ইন্টেলিজেন্সের লেভেল আমাদের থেকে একটু হায়ার, বিকজ ওরা চাচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিয়ে ব্যস্ত। আমাদের জেনারেশন ছিলাম সেলফ এস্টিম, এবং দেখবেন যে এই জন্য ওদের কাছে ওরা কিন্তু দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্ট্যাবিলিটি, দে কেয়ার মোর অ্যাবাউট ইমোশনাল সেফটি। রাইট।
তার মানে কি ওদের চাওয়ার জায়গাটা চেঞ্জ হয়েছে, এটা আমাদের জেনারেশনের মানুষকে বুঝতে হবে, আমরা বুঝতে পারছি না, এই কারণে ওদেরকে আমরা বলছি যে ইমোশনাল আসলে কনফ্লিক্ট হচ্ছে কিন্তু। এবং আমি জেনজির সাথে কাজ করি, আমি কোচিং করাই, ওদেরকে আমি জিজ্ঞেস করেছি যে, আমি জিজ্ঞেস করলাম তোমরা কি বেশি সেন্সিটিভ? বলছে না আমরা সেন্সিটিভ না, আমরা আসলে আমাদের ইমোশন নিয়ে অনেক বেশি কাজ করি। একসময় আমাদের সময় সিস্টেম ছিল ও আচ্ছা ও চাপে ভেঙে পড়ছে তাহলে ঠিক আছে ঘুমায় যাও ঠিক হয়ে যাবে, কিন্তু আজকালকার জেনারেশন ইমোশনালি সমস্যা হলে থেরাপি নিচ্ছে, রাইট। সো এই জায়গায় কিন্তু ওরা ইমোশনালি ওরা এভলভিং, এইটাকে আমার শ্রদ্ধা করতে হবে। এবং এটা যদি আমি অ্যাজ এ লিডার বুঝতে না পারি তাহলে কিন্তু প্রবলেম। আমি মনে করি এদের জেনারেশন বেটার দেন আওয়ার জেনারেশন। আমরা ভিতরে ভিতরে কান্নাটা ভিতরে রেখে মারা যেতাম, আর এরা কেঁদে বাঁচার চেষ্টা করছে। তো এই জেনজিকে তো আমার সাপোর্ট দিতে হবে, আজকে ওদের মেন্টরিং দরকার। তবে জেনজিরা যে চাকরিটা চেঞ্জ করছে সব চেঞ্জ কিন্তু পজিটিভ না, যে চেঞ্জটা সে তার কমফোর্টের জন্য ছাড়ছে এটা আমি নেগেটিভ বলবো, এটাকে আমি বলছি এস্কেপিং করা। রাইট। কিন্তু যে জেনজি বুঝতেছে যে না আমার এখানে কিছু সমস্যা আছে, আমি তারপর এখানে থাকবো, আমার গ্রোথ আছে, এটাকে আমরা বলছি গ্রিট নিয়ে ওখানে থাকা। তো এখন ইমোশনাল ইন্টেলিজেন্স এখানে হেল্প করবে একটা জেনজিকে, যে এই চাকরিটা আমি কেন ছাড়বো, হোয়াট ইজ দ্য অ্যান্সার আই এম গেটিং। যদি হয় আমার কমফোর্ট পাচ্ছি না বলে ছাড়বো তাহলে রং, কিন্তু যদি মনে করি যে না আমার এখানে আমার ইমোশনাল সেফটি নাই, আমার গ্রোথ নাই, আই এম নট পুশড এনাফ। আজকে কিন্তু অনেক জেনজি চাকরি ছাড়ছে, সে দেখতেছে এখানে গ্রোথ নেই, সেটাকে আপনি খারাপ বলবেন? নো। যেমন আপনি ইব্রাহিম আবিস নামে একটা প্লেয়ার ছিল, সে মনে হয় 8 বছর 8টা ক্লাবে খেলছে, প্রত্যেকটা ক্লাবই চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টারেস্টিংলি। আবার একই মেসি কিন্তু সারা জীবন কাটাই দিয়েছিল এক ঘর। সো এটা কিন্তু ডিপেন্ড করবে, ম্যান টু ম্যান ভেরি করবে আসলে। এবং আমরা যে কথাটাকে এখন বলছি চাকরি চেঞ্জ করছে না, এটা কিন্তু 15 বছর আগ থেকেই আগের জেনারেশন তারা বলা হতো যে 5 বছর আর 3টা চাকরি চেঞ্জ করা হতো, এটাকে বলা হতো অ্যাডাপ্টিবিলিটি কোশেন্ট। ইট ইজ নাথিং রং। হ্যাঁ, যার স্টেবিলিটি মনে করে সে একটা কোম্পানি থেকে যাক না, সমস্যা তো নাই। কিন্তু আমি যখন শিখে যাব যে আই ক্যান, ফর এক্সাম্পল আমার কথা বলি, আমি কিন্তু আই অলওয়েজ লাভ টু ওয়ার্ক উইথ নিউ পিপল। আমার কোনো একটা নতুন পরিবেশে কাজ করতে কোনোই সমস্যা হয়নি। এটা কি আমার লস হয়েছে? আমি মনে করি না, লার্নিং হয়েছে, বিকজ আই হ্যাড দ্য অপরচুনিটি টু লার্ন ফ্রম ভেরি ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ডস, আই গেট লট অফ ভ্যালুয়েবল কন্ট্যাক্টস। বাট আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু নতুন কোম্পানি যাওয়ার আগে ওর মধ্যে ভয় কাজ করে, আচ্ছা নতুন জায়গায় নতুন অ্যাকাউন্ট খোলা, দেখেন এগুলো কিন্তু নেগেটিভ। রাইট। হ্যাঁ, এখন জেনজি চাকরিটা কেন চেঞ্জ করছে সেটা জানতে হবে, তার আগে কমেন্ট করা যাবে না। আমার পরিচিত একজন জেনজিকে আমি কোচিং করিয়েছি, ও 3 মাসে 3টা চাকরি চেঞ্জ করছিল। আচ্ছা, তখন আমার সাথে কোচিং নিলে আমি বললাম যে তুমি কি তোমার ইমোশনাল ট্রিগার বোঝো? আই ওয়ার্ক অন উইথ হিম, লাস্টে 1.5 বছর সে একটা চাকরি চেঞ্জ, একটা কোম্পানি থেকে প্রমোশন পেয়েছে, আর নাও হি ইজ হ্যাপি। নাইস। তাইলে ভাই এই যে জেন জির জন্য আমাদের লিডারশিপটা কেমন হওয়া উচিত? এমপ্যাথেটিক হতে হবে, দারুণ এমপ্যাথেটিক। জেনজিকে বেয়াদব বলা যাবে না, বলতে হবে যে দে আর মোর এক্সপ্রেসিভ, দে আর মোর অ্যাসার্টিভ। আমি আমার সাথে কাজ করেছি, বিশ্বাস করেন আমার খুব ক্লোজ বয়সী কলিগরা কোনো একটা জিনিস ভালো লাগছে না কিন্তু ও নির্বিবাদে মেনে নিচ্ছে, বাট আমার থেকে 15 বছর ছোট, ও দেখছে আমাকে বলছে স্যার আমার মনে হয় স্যার এই জায়গাটায় আমার একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে স্যার। আমি কিন্তু প্রথমে একটু হকচকিত হলেও পরে কিন্তু আমি দেখলাম যে না, হি ইজ রাইট। এখন আমাদের লিডারশিপের মধ্যে এটা আনতে হবে কিন্তু, রাইট, মানে এমপ্যাথির চর্চা করতে হবে। এই কারণে বর্তমান ওয়ার্ক প্লেসে ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবেই, আদারওয়াইজ আপনার কোম্পানি জেনজিকে ম্যানেজ করতে পারবে না, এটা ডিজাস্টার হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো এই জায়গাতে ভাই আপনার ওটার সাথে আমি একটা ডিরেক্ট এক্সাম্পল দিই। তো আমাদের অর্গানাইজেশনে একজন আছে, তো ও হঠাৎ করে বলতেছিল যে ভাইয়া, মানে ওর সাথে কথা হচ্ছিল লিডারশিপ এন্ড অনেক কিছু নেই, তো আমাকে বলতেছিল যে ভাইয়া এখন মানে কিছু বস থাকে যারা হচ্ছে এমন হয় যে কথাই শুনতে চায় না কোনো, মানে উনি যা বলছো এটাই রাইট, তাহলে ওনাদের আন্ডারে আমরা কাজ করবো কিভাবে, কাজ করতে মজা পাচ্ছি না। সো ওই জায়গা থেকে হচ্ছে যে আমি যেটা অ্যাটলিস্ট বুঝতে পারছি যে মানে তাদেরকে স্পেস দিতে হবে, কিন্তু একটা মানে কর্পোরেটে খুব বেশি চলে যে আরে ও আমার জুনিয়র কথা বললো কেন, কিন্তু এইটা তো ভাইয়া করা যাবে না। এটা করতে গেলেই তো হচ্ছে তখনই আপনি ওই যে ক্ল্যাশটা হবে, তখনই হচ্ছে আপনার কাছে চলে আসবে যে না আমি এখানে জব করবো কেন, আমার গ্রোথ তো নাই। কিন্তু ভাইয়া এই যে এমপ্যাথেটিক যখন আমরা হইতে যাচ্ছি তখন আবার একটা চ্যালেঞ্জ আসতেছে মাঝে মধ্যে, সেটা হচ্ছে যে অতিরিক্ত এমপ্যাথেটিক হতে গিয়ে, যেটা আমরা হচ্ছে যে লিডারশিপের বইতেও পড়ছি, যে খুব বেশি রিলেশন সেন্ট্রিক হইতে গেলে যেটা হয় যে এমপ্লয়ীদের মধ্যে একটা রিল্যাক্টেন্স তৈরি হয়, যে ঠিক আছে আমি যাই করি বস তো আমার কিছু বলবে না, বস তো আমাকে ফিল করার চেষ্টা করবে, সো আমি এটা সুযোগ নিই। তো এই জায়গাটা কাটাবো কিভাবে আমরা? এইটা নিয়ে আমি কাজ করেছি আসলে। দেখেন একটা প্রথম পয়েন্টটা বলি যে এমপ্যাথি মানে কি জানেন, যে একটা জিনিস হচ্ছে আজকের লিডারদেরকে এইটা বেশি খাটাতে হবে, এটা কম খাটাতে হবে, এটা ওই জেনজির শুনতে হবে, কিন্তু আমরা অপোজিট করি। বাংলাদেশের লিডারদের মস্তিষ্ক হয়ে যায় ছোট, মুখটা চলে আমি কি করছি সারাদিন এগুলো নিয়ে কথা বলে, হুইচ ইজ অ্যাবসলুটলি ব্যাড। তার মাথা চলবে বেশি, সে স্ট্র্যাটেজি নিয়ে ভাববে, আর মুখটা বন্ধ রাখবে, সে কান চলবে।
আর যেটা সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এমপ্যাথি যদি বেশি থাকে, এটাও আমি মনে করি আমার প্রবলেম। আমি এমপ্যাথি বেশি মানে আমি বাউন্ডারি টানতে ব্যর্থ হয়েছি। কিছু ক্ষেত্রে তো আমি ছাড় দিতে পারবো না, রাইট। যেমন আমরা পড়াচ্ছি কি লিডারশিপে আপনাকে সব ধরনের লিডারশিপ থাকতে হবে। সামটাইম ইউ হ্যাভ টু বি এ কোচ, সামটাইম ইউ হ্যাভ টু বি এ টিচার, সামটাইম ইউ হ্যাভ টু বি অটোক্রেটিক। রাইট। কালকে আপনার ডেডলাইন আছে, আপনি এখন কি পুতু করলে হবে? তখন তো হবে না। সেটাই ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু আপনাকে বলছে এইটাই ফ্লেক্সিবিলিটি, যে আপনার মাথা একইভাবে আমি মজা করে একটা কথা কানেক্ট করি যে নিউটনের গতি জড়তা স্থিতি জড়তার মতো হয়ে গেছে। আমাদের যারা লিডাররা আছে সো কল, তারা একই ধাঁচেই চলে, তারা নিজেরাই কমফোর্টের মধ্যে থাকতেছে, তারা কখনো এই মাথাটাকে খাটায় না। প্রবলেমটা বুঝতে পেরেছেন? ও কিন্তু র্যাঙ্ক দিয়ে চলতেছে, নো র্যাঙ্ক নিয়ে খাওয়ার দিন শেষ। রাইট। এখন মাথা দিয়ে চলতে হবে, কথা শুনতে হবে, এবং কখন কোনটা দরকার। ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে ঠিক ওই জায়গাটা হেল্প করবে। এক্স্যাক্টলি। ইট উইল মেক ইউর ব্রেন ভেরি ফ্লেক্সিবল। আমরা বলি যে ইটস এ মাসল বিল্ডিং, ব্রেনের মাসল বিল্ডিং, এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। রাইট। সো এই জায়গাতে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টেক পাইলাম, সেটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে কিন্তু এটা না যে আমি সারাক্ষণ হচ্ছে অনেক বেশি এমপ্যাথেটিক থাকবো, অনেক বেশি হচ্ছে যে আমি পুতু করবো, অনেক বেশি আমি কি বলে প্যাম্পার করার ট্রাই করবো আমার সাবঅর্ডিনেটকে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে কোন সিচুয়েশনে আমি কিভাবে রিয়্যাক্ট করব, এইটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সো এটা কিন্তু ভাই খুব খুবই ফ্যান্টাসি একটা ক্ল্যারিফিকেশন ছিল, যেটা নিয়ে আমার বিশ্বাস যে দর্শকদের অনেকেই অনেক বড় একটা কনফিউশনের জায়গা এটা। তো ওই জায়গা থেকে ভাই হচ্ছে যে আমরা কমফোর্ট জোন নিয়ে আপনি কথা বলতেছিলেন যে কমফোর্ট জোনে কি থাকা উচিত কি উচিত না। তো আমরা যদি ভাইয়া চিন্তা করি যে আইডিয়ালি কি হওয়া উচিত, যে স্বাভাবিকভাবে আমি নতুন একটা ওয়ার্ক প্লেসে গেলে তো আমি একটু ডিসকমফোর্ট ফিল করব, তো ওই ডিসকমফোর্টটার সাথে হচ্ছে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করার ওয়েটা কি, আর হচ্ছে এটার সাথে অ্যাডপ্ট করে ভালো করার জায়গাটা কেমন আছে বা কিভাবে করতে পারি আমরা? জি, একটা যেটা হচ্ছে যে কমফোর্ট জোন জিনিসটা, যেটা আসলে এইটা কিন্তু আমরা বলছি যে কমফোর্ট জোন এমন একটা জায়গা যেটা আসলে আমাদের স্বপ্নগুলোকে মেরে ফেলে। রাইট। আমাকে অলওয়েজ আই হ্যাভ টু ট্রাই টু পুশ মাইসেলফ টু গো টু দ্য গ্রোথ জোন। এখন অনেক ওয়ার্ক প্লেসে আপনি দেখবেন যে কমফোর্ট জোনের বাইরে যাওয়া লাগে না। কেন? হয়তো বা আমার সিনিয়র লেভেলের লোকজন কমফোর্ট জোনে আছে, স্ট্যাটাস কো এর মতো, মানে আমি যাচ্ছি আসছি, কোনো টেনশন নাই। তখন কিন্তু নিজেকে কোশ্চেন করতে হবে যে আমি তো এই কমফোর্ট জোনে থাকলে আমার ক্যারিয়ার আগাবে না। নিজেকে নিজেই বাউন্ডারিটা বড় করতে হবে, নিজেকে নতুন প্রজেক্ট আনতে হবে, নতুন ইনিশিয়েটিভ নিতে হবে। বাংলাদেশে একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট কর্পোরেট লিডার, আমি জানি, নামটা বলছি না সঙ্গত কারণে, যেহেতু লাইক ব্র্যান্ডিং ইস্যু। আমি ওনার লাইফস্টাইল দেখে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যে উনি সবসময় নিজে ইনিশিয়েটিভ নিতেন। উনি কিন্তু ওনার সিনিয়রদের উপর বসে থাকতেন না। তো এইটা নিবে কে? যার মধ্যে যে গ্রোথ জোনে যাওয়ার, সো নিজেকে সবসময় পুশ করতে হবে। সো আমি যে কোম্পানিতে যাব, নতুন কোম্পানিতে আমাকে প্রথমে হচ্ছে কাজ হচ্ছে অ্যাডাপ্ট করা। একটা সময় আমরা থিওরি পড়াতাম যে প্রথম নতুন কোম্পানিতে গেলে প্রথম 3 মাস কোনো রেকমেন্ডেশন দেওয়া যাবে না, অবজার্ভ করতে হবে। এখন বর্তমান যুগে হয়তো এটা 1 মাসে নেমে আসবে, বাট অ্যাটলিস্ট কিছুদিন আমাকে অবজার্ভ করতে হবে আর বোঝার চেষ্টা করতে হবে হাউ দ্য থিংস আর গেটিং ডান। তারপরে এখানে আমার নিজের ভ্যালুটা অ্যাড করা শুরু করতে হবে। তবে কমফোর্ট জোনে থাকা যাবেই না, এটা কিন্তু একটা ক্যারিয়ার ট্র্যাপ আমরা বলি। আমি যদি কমফোর্ট জোনে থাকি, ক্যারিয়ার শেষে দেখবো যে আমি খুব একটা আগাই কিছু করতে পারিনি। আর আমি একটা তুলনা করি সবসময় যে ক্যারিয়ারটা হবে হচ্ছে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং এর মতো। এত কিছু দিয়েছে এই লোকটাকে, কিন্তু দেখেন 1-2টা ম্যাচ খারাপ খেললে কি হতো, একদম ওর বাড়ি ঘর চালাই দিত। কিন্তু ও কিন্তু পরে ঠিকই ফিরে আসতো। গতকালকে আমি একটা আপনার উৎপল শুভ্রর ইন্টারভিউ দেখছিলাম, এত চমৎকার লাগছে ওই ভিডিওটা। উনি বলতেছিল যে সাকিব যখন টানা 4টা-5টা ম্যাচ খারাপ খেলছে, ওর সাথে হোটেলে দেখা হয়েছে। তো বলছে সাকিব কি অবস্থা, মানুষজন তো ক্রিটিসাইজ করে শেষ করে বলছে। তো সাকিব বলছিল 150 করলে সবার মুখ বন্ধ হবে, পরের দিন সে 114 রান করছিল। সো দিস ইজ কল্ড নট বিং ইন দ্য কমফোর্ট জোন। রাইট। অলওয়েজ যতদিন খেলবেন, যতদিন ক্যারিয়ার, রিটায়ারমেন্টের আগের দিন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আপনাকে কি করতে হবে? এক্সট্রা কিছু করতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে, প্রোঅ্যাক্টিভ হইতে হবে, এন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট থাকতে হবে। ওই যে আমরা বলি না এন্টারপ্রেনার আর ইন্টারপ্রেনার, যারা হচ্ছে যে জবই করবে বাট তার মধ্যে একটা এন্টারপ্রেনার টেন্ডেন্সি না হলে আপনি আসলে একটা মিডিওকার লাইফ হবে, সরি টু সে। এবং বর্তমান বিশ্বে আগেও মিডিওকার হয়ে বেঁচে থাকা যেত, এখন আপনার চাকরি থাকবে না। রাইট। গ্যারান্টেড। মানে চাকরি কোথায় যাবেন সেটা গ্যারান্টি দিতে পারছি না, বাট কমফোর্ট জোনে বেশি দিন থাকা মানেই যদি আপনার চাকরি না হয়ে যায় তাহলে বুঝবেন যে কোম্পানি বন্ধ হয়ে যাবে। ট্রু। তো ভাইয়া ওইখান থেকে আপনার হচ্ছে যে ওয়ার্ক প্লেসের যে এখন অবস্থাটা, আমাদের কাছে কিন্তু অপশন এখন অনেক বেশি, স্টার্ট আপ যেহেতু অনেক বেশি বাড়তেছে, সো আমাদের জব সেক্টরে আমাদের জব অনেক বেশি অ্যাড হচ্ছে, অনেক বেশি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। বাট ওই জায়গা থেকে আপনার হচ্ছে যে আরেকটা প্রবলেম হইতেছে, সেটা হচ্ছে টক্সিসিটি। মানে হচ্ছে যেহেতু আমাদের সব কিছু অনেক বেশি ফাস্ট পেসড হয়ে যাচ্ছে,
সো আমরা কিন্তু সবকিছু ফাস্ট 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 ফাস্ট, মানে এখন একটা প্রজেক্ট আসছে সন্ধ্যাবেলা ডেলিভার করো, কালকে সকালে ডেলিভার করো। মানে আগে যেমন একটা আমাদের কাছে সময় থাকতো, ব্রিদিং স্পেস থাকতো, যে ঠিক আছে প্রজেক্টটা আসছে আমি একটু চিন্তা করি। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে যেমন আমরা 5টা স্টেপ পড়েছি, যে প্রথমে আমি ইনিশিয়েট করব, তারপর আমি প্ল্যান করব, তারপর আমি এক্সিকিউট, তারপরে কন্ট্রোল, তারপর মনিটরিং, এরকম করে 5টা স্টেপ আমরা করতাম। আমরা ওইভাবে করে প্রজেক্টটাকে আগে প্ল্যান করতাম। এখন কিন্তু প্রজেক্ট আছে, আমি প্ল্যানিং যতক্ষণ আমি করবো ততক্ষণ আমার ডেডলাইন চলে আসতেছে। সো ওই জায়গা থেকে আবার টক্সিসিটিটা অনেক বেশি বাড়তেছে, অ্যান্ড ওয়ার্ক প্লেসে স্ট্রেসটা একদম যদি পয়েন্ট করে বলি স্ট্রেসটা অনেক বেশি হচ্ছে। তো ওই জায়গা থেকে কিভাবে আমাদের কি ইমোশনাল ইন্টেলিজেন্স হেল্প করতে পারে কোনোভাবে, অথবা আপনার কাছে কি অন্য কোনো টেকনিক আছে কিনা, আপনি কিভাবে অ্যাডজাস্ট করেন? খুব চমৎকার একটা আপনি মানে কি বলবো যে একটা সুন্দর একটা সেট আপ দিয়েছেন, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েলিটি, এবং গ্রেট কোম্পানি মানে এই রিয়েলিটি, রাইট? তাহলে এখন এই জায়গাটা আমার যেটা লাগবে, ইমোশনাল ইন্টেলিজেন্স আমাকে হেল্প করবে কিভাবে, আমাকে যে অ্যাডাপ্টেবল করবে, আমার মধ্যে গ্রোথ মাইন্ডসেটটা আনবে, ফিক্স মাইন্ডসেট থেকে বের করে নিয়ে আসবে। অবশ্যই আমি মনে করি বর্তমান ক্যারিয়ার, আমি সব জায়গায় বলি তরুণদের জন্য যে তিনটা স্কিল সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। কালকে কাজ জমা দিতে হবে, করতে হবে আমাকে, দরকার আজকে আমি সারা রাত জাগবো, এই মেন্টালিটি আমার থাকতে হবে, এবং কোম্পানির মাধ্যমেই আমাকে গ্রো করতে হবে। সমস্যাটা যেটা হয়, আমাদের কিন্তু কাজের প্রেশার ওরকম না। সমস্যা হয় কি, আমরা আমাদেরকে অন্য অনেক কিছুতে ইনভলভ করি। একটা এক্সাম্পল দিব, ধরেন আমার কালকে একটা প্রজেক্ট জমা দিতে হবে, আমার 10 ঘন্টা কাজ করতে হবে। এখন এই 10 ঘন্টার আমি 4 ঘন্টা হয়তো ক্রিকেটের ম্যাচের স্কোর দেখতে দেখতে সময় নষ্ট করলাম, কাজ করতে বসে মোবাইলে এটা করতে, এই ফোকাসিংটা আমাদের সরে যায়। সো ইমোশনাল ইন্টেলিজেন্স আমাকে সাহায্য করবে ওই মেডিটেশনের মাধ্যমে, মাইন্ডফুলনেসের মাধ্যমে, কিভাবে আমি আমার কোর কাজটার সময় নিজেকে সব কিছু থেকে শাটডাউন করে ফেলতে পারি। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, আমাকে প্লাগ আউট করে ফেলতে হবে। আমরা এই কাজটা করতে পারি না। আমি যেটা এখন করার চেষ্টা করি, যেমন পোমোডোরো টেকনিক, টাইম ম্যানেজমেন্টের টেকনিকগুলো, এগুলো কিন্তু অল বেসিকলি আর অ্যাকচুয়ালি সেলফ ম্যানেজমেন্ট। আমাদের যেটা সমস্যা হয়, আমাদের কর্মক্ষেত্রে আমরা টাইম ম্যানেজমেন্ট শেখাই কিন্তু সেলফ ম্যানেজমেন্ট শিখতেছি না। এখন টাইম ম্যানেজমেন্ট কি, ইট ইজ এ পার্ট অফ সেলফ ম্যানেজমেন্ট। আমি তো নিজেকে ম্যানেজ করতে পারছি না। মনে করেন আমি কাজ করতে বসছি, হঠাৎ করে আমার একটা নোটিফিকেশন আসছে, আমি প্রলুব্ধ হয়ে নোটিফিকেশন ক্লিক করে চলে গেলাম, হঠাৎ করে আমাকে কেউ SMS করছে, আমি এখানে 5 মিনিট দোস্ত একটা কফি খেয়ে যাই, আমি কি যাবো কিনা? এই যে নিজের সাথে যে ফাইটটা, আমি সবসময় বলি ইমোশনাল ইন্টেলিজেন্স মানে নিজের সাথে যুদ্ধে সবসময় নিজেকে জেতায়। বাট আমরা প্রবলেমটা হচ্ছে কি, আমরা বাইরের যুদ্ধে ভালো, ভিতরের যুদ্ধে আমরা হেরে যাই। সো এই সেলফ ম্যানেজমেন্টটা আমাদের সবচেয়ে এই জন্য গুরুত্বপূর্ণ স্কিল আমরা বলি, যেটা আসলে আমি আমার ফোকাস থেকে আমাকে সরাবে না, কারণ সবাই ফোকাস থেকে সরে যায়। এখন এই ফোকাসে থাকাটা খুব টাফ কাজ, এই জন্য আমাকে কিছু প্র্যাকটিক্যাল টেকনিক ফলো করতে হবে। যেমন পোমোডোরো আছে, যেমন আমি বলে দিলাম যে আগামী 3 ঘন্টা আমি আর কিছু করব না, তখন আপনি ফ্লোতে চলে যাবেন না। মনে করেন ধরুন কাজের ক্ষেত্রে কি হয়, আপনি প্রথম যখন কাজ করা শুরু করেছেন, কিছুক্ষণ পর আস্তে আস্তে কি হয়, আপনার প্রোডাক্টিভিটি কিন্তু বাড়া শুরু। সমস্যা হয় কি, আমরা প্রোডাক্টিভিটির জন্য যাইতেই পারি না, তার আগে আমি আর একটা জায়গায় চলে যাচ্ছি, কফি খেতে যাচ্ছি, এটা কিন্তু আমাকে ডিস্ট্রাকশন করে। এই জন্য যারা ভালো, আপনার কোশ্চেনটা খুব ভালো লেগেছে, বর্তমান ওয়ার্ক প্লেসে এই জন্য আপনার যেটা করতে হবে, আপনার খুব কুইকলি কাজ শেষ করতে হবে। এই জন্য এআইটা দরকার, রাইট? হ্যাঁ, এফিসিয়েন্সি বাড়ায়। এআই দিয়ে আপনাকে নিজেকে ইকুইপ করে ফেলতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি কাজের প্রেশারে শেষ করতে পারছেন, তার মানে প্রবলেমটা আপনার নিজের। এটা কি আপনার আপনার সেলফ ম্যানেজমেন্টের সমস্যা, নাকি আপনি নিজেকে এআই দিয়ে ইকুইপ করতে পারেন নাই? কারণ অবশ্যই আপনাকে এক্সট্রা প্রেশার দিবে না আসলে, এটা সব। আর যদি কোনো মানে এক্সট্রা প্রেশার পড়ে, তাহলে বুঝতে হবে যে আপনার টিমের কেউ না কেউ ফ্রি রাইড করতেছে, ওটা লিডারশিপের সমস্যা, রাইট? সেটাও আপনাকে বুঝতে হবে কিন্তু। এন্ড ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু এই সবগুলোকে কভার করবে। এক্স্যাক্টলি, নাইস। সো ভাইয়া, এখানে হচ্ছে আপনার যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে একটা কথা কিন্তু আমরা খুব বেশি শুনছি, মানে হচ্ছে যে আমাদের যতগুলা বই ছিল বিবিএতে, সব বইতে হচ্ছে এইচআর রিলেটেড বই হইলেই একটা কথা থাকতো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে। কিন্তু আমরা যখন কাজ করতে আসতেছি, যখন কেউ বিজনেস করতেছে অথবা কেউ জব করতেছে, এই জায়গাটাতে বারবার কনফ্লিক্ট হচ্ছে, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করতে পারতেছে না। এই যে আপনি যেটা বলেন যে ইন্টারপ্রেনিয়ার যে টেন্ডেন্সিটা, যে আমি একটা অর্গানাইজেশনে জব করতেছি, বাট আমার মধ্যে এন্টারপ্রেনারের মতো চিন্তাটা করার শক্তিটা থাকতে হবে, ওই টেন্ডেন্সিটা থাকতে হবে আমার। কিন্তু এটা যখন আমি চিন্তা করতেছি, এট দ্য সেম টাইম আমি কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারতেছি না। মানে আমি যেটাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতেছি, যে ওয়ার্ক আলাদা, লাইফ আলাদা, একটা একটার সাথে মিলবে না, দুইটা আলাদা। ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, এটা একদিকে, ওয়ার্ক একদিকে। আমি কাজের সময় করব, এরপর ফ্যামিলি লাইফের সময় আমি কোনো কাজ করব না। কিন্তু এই কাজটা কিন্তু আমি করতে পারতেছি না। এটা না করতে পারার কারণে আমাদের অনেকের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়, যে আমি তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারতেছি না, আমি তো ফ্যামিলিকে টাইম দিতে পারতেছি না। কিন্তু এই যে চিন্তাটা করে আমরা যে একটু কনফাইন্ড হয়ে যাচ্ছি, এই কনফাইন্ড হওয়াতে আবার যেটা হচ্ছে, আমাদের গ্রোথটা হচ্ছে না। সো এই দুইটার ব্যালেন্স কিভাবে করা যায়?
এটা নিয়ে আমি চিন্তা করেছি রিসেন্টলি, খুব চমৎকার আপনি প্রশ্ন করেছেন, কারণ রিসেন্টলি আই গট দ্য অ্যান্সার বেসিক্যালি। এটা হচ্ছে যে ফোকাসটা করতে হবে কোয়ালিটির জায়গায়, নট কোয়ান্টিটি। যেমন ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে আমি কি বুঝি সেটা রিফাইন করতে হবে। এটা কি আমার পরিবারের সাথে সন্ধ্যার পরে বাসায় যায় রাত পর্যন্ত থাকা? আমি মনে করি বর্তমান কনটেক্সটে সম্ভব না, কিন্তু আমি যে 1 ঘন্টা বা 2 ঘন্টা দিব ওইটা কোয়ালিটি হইতে হবে। ধরেন আমি যদি পুরুষের কথা চিন্তা করি, সে চিন্তা করবে আমার ওয়াইফের সাথে সন্ধ্যার পরে কয় ঘন্টা দিব, বাচ্চার সাথে কয় ঘন্টা। এইটা সবচেয়ে মিনিমাম জায়গাতে আনতে হবে, যেটা না হলেই নয়। এটা আমি মনে করি ব্যালেন্সিং। কারণ কি, আর একটা জিনিস আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে যে একটা মানুষ ওভার দ্য পিরিয়ড অফ টাইম যখন সিনিয়র হতে থাকবে, তার না কাজ আস্তে আস্তে ডেলিগেশন করা শুরু করতে হবে। আমাদের দেশের সমস্যা যেটা আমি দেখছি, লিডাররা সবকিছু নিজের মাথায় নিয়ে বসে থাকে 2টা কারণে। একটা হচ্ছে সে মনে করে ইনফরমেশন যদি আরেকজনকে দিই তাহলে তার চেয়ার নড়ে যেতে পারে, আর 2 নাম্বারটা হচ্ছে সে ডেলিগেশনটা শেখেই নেই। দেন আই ওয়ার্ক ভেরি হার্ড টু লার্ন দিস কনসেপ্ট। আমি ডেলিগেট করতে পারতাম না। বাঙালি জাতি, আমরা যারা বাংলাদেশিরা, আমরা কিছু কারণে ছোটবেলা থেকে আমরা না বড় হয়েছি কিভাবে জানেন? দেখেন, খেয়াল করে আমরা বড় হয়েছি কিভাবে, খুব সেলফ সেন্টার্ড, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে A+ আনতে হবে, 100 আনতে হবে। আমরা পাশের যে ফ্রেন্ড তাকে দেখতে দিয়ে পাবো, হ্যাঁ, কাউকে দেখাবো না, আমার নোটটা আলাদা। আমার নিজে একটা ফ্রেন্ড ছিল ম্যাট্রিকের সময়, আমার কাছে অবাক লাগছে, সে স্কুলের পরীক্ষায় যে প্যারাগ্রাফ লিখতো ওইটা তো অরিজিনাল প্যারাগ্রাফ না, সে ফাইনালের জন্য আলাদা জমায় রাখতেছে। হাউ সিক এডুকেশন সিস্টেম! এই সিক এডুকেশন সিস্টেম আমাদেরকে না ডেলিগেশন করা শেখাই নাই, আমাকে শিখতে হয়েছে ভেরি হার্ড আর্নড ওয়ে। আমি মনে করি লিডারশিপের যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, এটা কোম্পানিকে দোষ দিব না আমরা, আমি মনে করি আমাদেরই দোষ। আমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং আমি মনে করি কাজ এত বেশি তো থাকে না। আমি যদি আজকে এআই কে রাইট ভাবে ইউজ করি, আমার ম্যাক্সিমাম কাজে তো কিছু ইন্ডাস্ট্রি ছাড়া বাকি ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা পর্যায়ের পরে আমাকে কিন্তু শাটডাউন করতে হবে। আজকে 7টা 8টা 9টাও হবে, এরপর 9টা থেকে 12টা পর্যন্ত অ্যাটলিস্ট 3 ঘন্টা তো আমার অফ করতে হবে কিছু একটা, তাই না? সারাক্ষণ তো কাজ করে না নিউজ পেপার ইন্ডাস্ট্রি বা কিছু ইন্ডাস্ট্রি ছাড়া, যেটা রিয়েল টাইম ছাড়া বাকি কোম্পানিগুলো তো আমাকে একটা রিল্যাক্সেশন টাইম কিন্তু বের করতে হবে। এবং আমাকে মনে করতে হবে ওই সময় যাই হোক না কেন, আই ডোন্ট কেয়ার। এখন মনে করেন ফেসবুকের মতো, আমি এখন ফেসবুকে সারাক্ষণ যদি নোটিফিকেশন প্রত্যেকটা চেক করি তাহলে হবে? আমি যেমন এখন দেখেন একটা টাইমার দিয়েছি, আমি এখন ফেসবুকে পার ডে 1 ঘন্টা আমি থাকি না, সব মিলে। কিন্তু মানুষ মনে করতেছে কিন্তু আমি সারাক্ষণ থাকি। কারণটা কি? আমি 4টা পোস্ট করি, আই হ্যাভ মেড এ স্ট্র্যাটেজি, 4টা পোস্ট করে আমি অফ। সেটাই আমি কিন্তু দেখেন 34 মিনিটস বা 35 মিনিটস থাকে। তো আমাদের যারা লিডার তাদেরকেও বুঝতে হবে যে আমি কোন সময় শাটডাউন করবো। আমি বললাম যে আগামী 4 ঘন্টা কিছু হইলে আমি একজনকে দায়িত্ব দিলাম, তুমি করো, বা এরকম। পরিবারের সাথে কোয়ালিটি দিতে হবে। এখন সমস্যাটা হয়েছে কি, আমি অফিস প্লেসে নিউজ পেপার পড়ি, টিভি দেখি, বইয়ের সাথে কথা বলি, শপিংয়ে যাচ্ছি একটু হেল্প করতে, আবার বাসায় যেয়ে অফিসকে সার্ভ করছি। এইটা একটা বড় প্রবলেম হয়ে গেছে আমার কাছে। যেটা মনে হয়েছে, এই জায়গাটা একটা সেপারেশন করতে হবে। অফিস টাইমে শুধুই অফিস, বাসা বাড়ি সব ভুলে যেতে হবে, ব্যবস্থা করে আসতে হবে। ইফ সামথিং আর্জেন্সি ছাড়া যেন কেউ আমাকে কলও না করে, ইভেন টু সাম এক্সটেন্ট, রাইট? তাই না? আমি সত্যি কথা। তবে আজকাল সিনেমা নাটকেও খুব বাজেভাবে কিছু জিনিস দেখায় যে একটা ইয়াং ছেলে বিয়ের পরে অফিসে আসছে, তার বউ বাসায় একা থাকে, তার কলে কথা বলতেই হবে। এই কালচার থেকে বেরোনো দরকার। আমি অন্যান্য ভালো দেশের কালচারে এই ধরনের নাটক দেখি না, কিন্তু বাংলাদেশের নাটকে দেখি খুব ডিমান্ডিং একটা। বাচ্চাগুলো কি করবে? এটা দিয়ে রোমান্টিসিজম করে। অফিসে আসছে, ওখানে তার গার্লফ্রেন্ডের ছবি রাখবে, ওদিকে তাকে 2বার কল দিবে, ভাত খাওয়ার সময় কল দিতে হবে, নাস্তা। আরে বাবা, এটা হয় না। এরকম করলে গ্রোথ আসবে। আমাদের এখান থেকে একটু প্রফেশনালিজম চর্চাটা করা দরকার। সব কোম্পানি থেকে আপনার কর্পোরেট এডুকেটেড ট্রেনিং হচ্ছে তো না। এখন আমি কিভাবে অ্যাজিউম করবো যে এই বাচ্চাটা জানে? ওই বাচ্চাকে তো জানাইতে হবে প্রথম দিন, এক্স্যাক্টলি প্রথম 1 মাস। এখন দেখুন গ্রেট কোম্পানিগুলো এই জন্য কিন্তু সার্টেন মান্থসের ট্রেনিং ছাড়া তাকে কোনো কাজেই ঢুকায় না। তাদের তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে অবশ্যই, আনলেস আই এম পার্ট অফ এ গ্রেট ইনোভেটিভ টিম। যদি স্টিভ জবসের আন্ডারে যারা কাজ করছে, এদের ফ্যামিলি লাইফ শেষ হয়ে গেছে, কিন্তু তারা জানতোই। হ্যাঁ, তারা তো জেনেই আসছে। হ্যাঁ, সো আমাকে না এটা আইডেন্টিফাই করতে হবে। আমাকে এই বাউন্ডারি, এটাও ইমোশনাল ইন্টেলিজেন্স। টেক দ্য কন্ট্রোল অফ ইউর লাইফ, অফ ইউর টাইম। এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে শেখাবে। রাইট ভাইয়া, লিডারদের মধ্যে যারা লিডারশিপ পজিশনে আছি আমরা, মোটামুটি মিড ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট, সো আমাদের একটা কমন কমপ্লেইন আছে। কমন কমপ্লেইনটা হচ্ছে যে এই জিনিসটা আমি বুঝতেছি, আমি ওকে ডিরেকশন দিলাম, কিন্তু ও বুঝতেছে না কেন, 1। আর 2 নাম্বারটা হচ্ছে যে এই কাজটা যখন আমি করতেছি, আমি এত কম সময় করতে পারি, ও পারে না কেন? সো এই জায়গা থেকে আমি আবার একজনের কাছ থেকে একটা খুব ভালো কথা শুনছিলাম, একজন HR প্রফেশনালের কাছ থেকে, যে আপনি যদি মনে করেন যে আপনি যার সাথে কাজ করতেছেন সেও আপনার মতোই ট্যালেন্টেড, আপনার মতোই কাজ পাবে, আপনার মতোই ক্যাপাসিটি, তাহলে আপনি হচ্ছে যে ইউ আর লিভিং ইন আ ফুল সুইজডম। কারণ হচ্ছে যে আপনি তখন আপনাকে ইনসার্ট করতেছেন।
সো আপনি কখন এটা এক্সপেক্টই করতে পারবেন না যে আপনি যাকে দিয়ে কাজ করাচ্ছেন বা যার সাথে কাজ করতেছেন সে আপনার ওয়েতেই কাজ করবে বা আপনার মতোই সেম ভাবে প্রোডাক্টিভিটি দিতে পারবে, হয়তো বা কেউ ভালোও পারতে পারে, বাট এটা কখনো আপনি এক্সপেক্ট করতে পারবেন না। কিন্তু এই ফ্রাস্ট্রেশনটা ভাইয়া সব জায়গাতে আছে, মোটামুটি সবার ক্ষেত্রে আছে, হয়তো বা আপনিও মাঝে মধ্যে ফেস করেছেন। সো এইটা থেকে ভাই ওভারকাম কিভাবে করবো আমরা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এটা আমি টিচিংয়েও প্রচুর পেয়েছি। সেটা হচ্ছে যে আমরা যখন কমিউনিকেট করি, সমস্যাটা কি এখানে এমপ্যাথিটা দরকার। আমি অ্যাজিউম করে নিছি যে আমি যত সহজে বুঝছি ও বুঝবে, বাট এটা কিন্তু নাও হইতে পারে। না, যেমন আমি আমার নিজের লাইফের সাথে মিলিয়ে দেখেছি, আমি ছোটবেলায় অঙ্ক যত কুইকলি বুঝতাম, খুব কম মানুষ এই অঙ্ক বুঝছে, এবং এটার পরে রিফ্লেকশন পেয়েছি। আমি দেখা যায় যে আমার যে স্কুল বা কলেজ সব জায়গাতে আমি ম্যাথে আই ওয়াজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য টপেস্ট। কারণটা কি, আমি ছোটবেলা থেকে ম্যাথটা আমার খুবই ভালো লাগছে, বাট আমি যতটা বুঝবো, ইভেন আমার থেকে ব্রিলিয়ান্ট একটা ছেলেও বুঝবে না। নাই বুঝতে পারি। হ্যাঁ, তো আমাকে না এইটাই এমপ্যাথি, আমাকে অ্যাজাম্পশন করা যাবে না যে আমি যত সহজে যা বুঝছি। এই জন্য কমিউনিকেশনটা আরো বেশি কোয়ালিটিফুল হতে হবে। আমরা যখন বলতেছি যে ও বুঝতেছে না, তার মানে আইদার ওর আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাপাসিটি নাই, তাহলে কি করতে হবে, ওকে আপনার ট্রেন আপ করতে হবে, ক্যাপাসিটি বিল্ডিং করা, অথবা আমার কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে হবে। মেবি আই হ্যাভ দ্য প্রবলেম, এবং মেজরিটি ক্ষেত্রে দেখবেন যে প্রবলেমটা আমাদের এন্ডেই হয়। আমরা ওকে ভালো করে কমিউনিকেটই করেনি, আমরা অ্যাজাম্পশন করে ফেলেছি, আমরা অ্যাজাম্পশন করেছি যে ও বুঝবে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, সেদিন আমার একটা টক শো ছিল, আমাকে বলছে যে ট্রেড সেন্টারে আসেন। ট্রেড সেন্টারের আগের নামটা ভুলে গেছি, ঢাকা ট্রেড সেন্টার। তা আমি ভাবছি এটা মানে রূপায়ণ ট্রেড সেন্টার, কারণ বাংলাদেশের কাছাকাছি যে দুইটা ট্রেড সেন্টার নাম হইতে পারে, তাহলে আই হ্যাড দ্য প্রবলেম। আমি ওইখানে চলে যাই, বুঝছি যে ভুল জায়গায় আসছে। তার মানে আমার উচিত ছিল কি, ওনাকে জিজ্ঞেস করা যে ভাই লোকেশনটা কোথায়, ভালো করে। কিন্তু আমরা কিন্তু করি না। তা আমাদের ক্ষেত্রে দেখেন, আমি ইমোশনাল চর্চা করেই আমি এই ভুলটা করছি, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চর্চা করি। আর 2 নম্বরটা হচ্ছে, যদি আমি মনে করি যে আমি যাকে কাজ দিয়েছি তার প্রোডাক্টিভিটি খারাপ, তাহলে তাকে না আমাকে ওই যে আপনার স্কিলড হইতে হবে। আমরা একটা ফ্লো মডেল 2004 সালে তৈরি হয়েছে, যে মডেলটা দেখাই দিয়েছে যে রাইট হ্যান্ড সাইডে থাকবে স্কিল, এই সাইড হচ্ছে চ্যালেঞ্জ। সো আমাদের বাংলাদেশের কন্টেক্সটে আমি দেখেছি বেশিরভাগ মানুষের স্কিল ছাড়া তাকে আমরা চ্যালেঞ্জ দিই, এই জন্য কিন্তু অ্যাংশাস হয়, এবং অ্যাংশাস হওয়াতে কি হচ্ছে, ওয়ারিড থাকাতে ও কিন্তু রাইট লেভেলের প্রোডাক্টিভিটি দিতে পারছে না, ওর মধ্যে একটা ফিয়ার কাজ করছে। কারণ কি, আমাকে তো স্পেস ইমোশনাল সেফটি দিতে হবে যে বাবা তুমি ভুল করলেও তোমার অ্যাটিটিউডটা ঠিক ছিল কিনা। এটা আমরা কি করি, ফেল করলে তাকে সবার সামনে অপদস্থ করে তার চাকরি খাওয়ার চেষ্টা করি, তাকে ছোট দেখানোর চেষ্টা করি। এই জন্য কিন্তু এই ধরনের লিডারের আন্ডারে কেউ সেফ ফিল করে না। যেমন বাংলাদেশে আপনি দেখবেন ক্রিকেটার মাশরাফি, হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক লিডার। সে সবসময় দেখবেন যে যখন টিম জিততো, প্রেস কনফারেন্সে সে যাইতো না, ওই যে ভালো খেলছে ওকে পাঠাইতো, আর যখন টিম হারতো ও যাইতো। বাংলাদেশের লিডাররা ম্যাক্সিমাম জাস্ট অপোজিট অফ দ্যাট, যেদিন জিতছে সে নিজে যাবে, যেদিন হারছে আরেকটারে পাঠায়। খেয়াল করে দেখেন, তো আমাদের লিডারশিপের মধ্যে কিন্তু এসকেপিস্ট একটা মেন্টালিটি আছে। সো আমি মনে করি যে ইমোশনাল ইন্টেলিজেন্স লিডারশিপ ইজ অল অ্যাবাউট টপ ডাউন অ্যাপ্রোচ। ওয়েন এভার সামথিং ইজ হ্যাপেনিং, রাদার দ্যান কমপ্লেনিং দেয়ার, কমপ্লেন টু ইয়োর সেলফ, যে আমি এই জায়গায় কি করতে হবে, যেটাকে আমরা বলছি যে টেকিং দ্য ফুল রেসপন্সিবিলিটি অন ইয়োর শোল্ডার। এটা কিন্তু খুব ডিফিকাল্ট থিং টু ডু, বাট ইফ আই ক্যান ডু, আই উইল বিকাম গ্রেট। রাইট। সো ওই জায়গা থেকে ভাই যে আমরা কমিউনিকেশনে যেটা বললেন আপনি, তো কমিউনিকেশনকে এখন ধরা হয় হচ্ছে যে সবাই বলে, যেটা মানে এটা অনেক বড় কেউ বলছে কিনা আমি জানি না, বাট আমি কথাটা অনেক বেশি শুনছি যে বর্তমানে সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল যতগুলো আছে এর মধ্যে একটা স্কিল হচ্ছে কমিউনিকেশন। এটা ওয়ারেন বাফেট বলছে যে কোনো সময় 50% ভ্যালু অ্যাড করে ফেলতে পারে। এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা থেকে আপনার কমিউনিকেশনের যেমন একটা গুরুত্বপূর্ণ দিক আছে, তো আরেকটা যেটা প্রবলেম ফেস করতেছি ভাই আমরা, সেটা হচ্ছে যে আমি কিন্তু বেসিক্যালি ভাইয়া আমরা কি প্রবলেম ফেস করতেছি কাজ করার ক্ষেত্রে, বা হচ্ছে আমাদের কলিগরা কি প্রবলেম ফেস করতেছে, বেসিক্যালি রিয়েল লাইফ জিনিসপত্র নিয়ে কথা বলতেছি, এমন না যে থিওরিটিক্যাল কোনো কনসেপচুয়াল জিনিস আমি চিন্তা করে বলতেছি আপনাকে, রাইট? সো আমাদের কোম্পানিতে ভাইয়া এখন 4 ধরনের এমপ্লয়ি দেখা যায়। একটা এমপ্লয়ি হচ্ছে সে খুবই ডেডিকেটেড এবং সে খুবই হার্ড ওয়ার্কিং, তার অনেক হাই লেভেল অফ কমিটমেন্টও আছে এবং সে কাজও খুব ভালো করতেছেন। আরেকটা এমপ্লয়ি থাকে যার হচ্ছে গিয়ে যে আপনার অনেক হাই লেভেল অফ স্কিল আছে, ভালো আউটপুট দিতে পারে, কিন্তু তার কোম্পানির প্রতি ডেডিকেশন নেই। এটা হচ্ছে 2 ধরনের এমপ্লয়ি গেল। আরেকটা এমপ্লয়ি আছে যে হচ্ছে কোম্পানিকে অসম্ভব ভালোবাসে, বসকে অসম্ভব ভালোবাসে, কিন্তু কাজ করতে পারে না, স্কিলটা নাই। হ্যাঁ, স্কিল নাই। আর আরেকজন আছে যে হচ্ছে যে কাজও পারে না, আবার হচ্ছে কোম্পানির প্রতিও কমিটমেন্ট নাই। এখন এই যে 4 ধরনের এমপ্লয়ি কিন্তু আপনারা ফেস করেন, আমরা ফেস করি, সবাই ফেস করে কম বেশি। তো এই এমপ্লয়ীদেরকে এক একজনকে তো ম্যানেজমেন্টের স্টাইলটাও এক এক রকম হওয়া উচিত স্বাভাবিকভাবেই, কিন্তু লিডার তো আবার আপনি যেটা বললেন যে এক ওয়েতেই আগায়। সো এখন হাউ ক্যান উই ম্যানেজ দিস 4 টাইপস অফ পিপল? খুব চমৎকার, মানে লাইক থ্যাঙ্কস টু ইউ, মানে আই গট এ লট অফ মানে ফুড ফর থট, এবং থ্যাংক ইউ। আমার ট্রেনিং কাজটা অনেক সহজ করে দিলেন। ওইটা কিন্তু অ্যান্সারটা অলরেডি দিয়ে ফেলছি, ওই যে ফ্লোর 2x2 ম্যাট্রিক্স। ফ্লোর ম্যাট্রিক্সটা কি বলছে, আপনার রেসপন্সিবিলিটি এক সাইডে, এক সাইডে স্কিল। আপনি যেটা বললেন যে কাজও পারে না, করেও না, ওর হচ্ছে অ্যাপাথি বলে,
এটাকে নাম দিছে ওরা অ্যাপাথি, উদাসীন। এই অ্যাপাথিরে কি করতে হবে? কিক আউট, একদম, আর কোনো কথা নেই, সরি টু সে, সরি মানে, বা তাকে একটা লাস্ট ট্রাই করা যায়, ভাই তোরে 1 মাস সময় দিলাম, এর মধ্যে যদি পাল্টাতে পারিস আর নাহলে কিক আউট। এখন এই পাশে যে আছে, যার রেসপন্সিবল আছে, যাকে বললেন স্কিলটা নাই, ডেডিকেশন আছে, তার মানে কেউ চ্যালেঞ্জ নেয় কিন্তু প্রমিসটা রাখতে পারছে না, তার মানে কি ওর ইচ্ছা আছে, ওকে এখন স্কিল শেখাইতে হবে। আর যে হচ্ছে যে রিল্যাক্স বসে আছে না, ওর আসলে স্কিল বেশি কিন্তু রেসপন্সিবিলিটি নেই, ওকে নতুন প্রজেক্ট দিতে হবে, তাকে চ্যালেঞ্জ করতে হবে। আর সুইট স্পট ওই যে যার মধ্যে স্কিলটাও হাই আছে, রেসপন্সিবিলিটি হাই আছে, ওইটাকে আমরা বলি ফ্লো। সো আমাকে আইডেন্টিফাই করতে 4টা জনের কোথায় আছে। আর এরকমই একটা মডেল কিন্তু কাজ করেছিল জ্যাক ওয়েলস অফ জেনারেল ইলেকট্রিক। উনি কিন্তু ওনার কোম্পানিতে 1980 সালে উনি যখন সিইও হন, বলা হয় যে উনি 20 বছর পরে মোরাললেস ওনার রেভিনিউ বেড়েছিল মনে হয় 4 গুণ, আর এমপ্লয়ি কমে গেছিল 4 গুণ। আচ্ছা, উনি জয়েন করার সময় ওনার হায়ারার্কি ছিল 12টা ম্যানেজার, উনি কমায় এটাকে 4-এ নিয়ে আসছিলেন। এবং উনি আরেকটা খেলা খেলছিলেন, সেটা হচ্ছে যে মানে প্রত্যেক বছর শেষে উনি এমপ্লয়ীদেরকে একটা এভালুয়েশন করতেন। বটম 10% কিক আউট, টপ 10% বিকাম দ্য লিডার, টপ মানে মিডিওকার থেকে একটু যারা ভালো তাদেরকে উনি ইনক্রিমেন্ট দিতেন, আর মিডিওকারের নিচে হলে তাদেরকে ইনক্রিমেন্ট দিতেন না। সো দিস ইজ দ্য ওয়ে হি রান দ্য কোম্পানি। তো দেখেন এখানে কিন্তু ক্যাটাগরাইজ কাজ, কারণ কি দেখেন উনি যখন জেনারেল থেকে জব শুরু করে 1956 সালের দিকে, প্রথম বছর শেষে হি ওয়াজ সারপ্রাইজ যে সবার ইনক্রিমেন্ট সেম। তো ওনার মাথায় চিন্তা করছে, স্যার এটা কিভাবে হয়, সবাই তো সেম কাজ করে নাই। অবশ্যই না। তখন থেকে কিন্তু ওই মডেলটা উনি, যদিও ওনাকে হার্শলি ক্রিটিসাইজ করেছে, বাট আই লাভ দিস মডেল। এছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ কি জানেন, আপনার কোম্পানির সবচাইতে বেস্ট এমপ্লয়ি, সবচেয়ে বিগেস্ট ডিমোটিভেশন কি জানেন? আরেকজন কাজ না করে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমি তো তার প্রতি ডিসসার্ভিস করছি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে ফ্রি রাইডার। এবং আমি নতুন একটা ট্রেনিং কনসেপ্ট নিয়ে আসতেছি, বাজারে নিয়ে এসেছি অলরেডি, যে আইডেন্টিফাই ইউর 7 লো পারফর্মার, আইডেন্টিফাই দেম অ্যান্ড ওয়ার্ক অন দেম। আচ্ছা, ওয়ার্ক অন দেম, এই আইডেন্টিফাই করা লিডারের সবচেয়ে বড় কাজ এখন। কারণ ওইটা হচ্ছে কি, আমি সাম হচ্ছে পচা আম, ও কিন্তু ভালো আমগুলোকে নষ্ট করে দেবে। অবশ্যই এটা কিন্তু খুবই, এই অডিটিংটা খুবই দরকার, নাহলে আমাদের বাংলাদেশের কোম্পানিগুলোকে আমরা বেটার করতে পারবো না। আজকে আপনি দেখেন এনভিডিয়া কোম্পানি $3,000 ট্রিলিয়ন ভ্যালু, চিন্তা করে তাহলে বাংলাদেশ আমরা কোথায় আটকে আছি? বাংলাদেশ আমরা এখনো 20 বছর আগে আটকে আছে। আজকে স্যালারি নাই, কিছুই নাই কোনো জায়গায়। আজকে একটা সিওর বেতন কত হওয়া উচিত, একটা মিড লেভেল এমপ্লয় কত বেতন, আমরা সেদিকে যেতেই তো পারছি না, কারণ কোম্পানিরও তো ভ্যালু বাড়ছে না। রাইট। সো এই সবগুলো একটা বড় কারণ কিন্তু আমাদের এই এমপ্লয়মেন্টের প্রোডাক্টিভিটিটা কম, লিডারশিপ মিসিং। এই জায়গাগুলো যদি একটু ফিক্স করতে পারি না, এটা কিন্তু অনেকটা প্যারেটো লর মতো, হয়তো বা আমার 20% জায়গায় ফিক্স করলে আমার 80% ভালো হইতে পারে, ভালো হবে কাইন্ড অফ। সো উই নিড টু ওয়ার্ক অন দ্যাট। রাইট। সো ভাইয়া এখানে আরেকটা চ্যালেঞ্জ কি, যে ধরেন আমরা তো মানুষ, মানে জন্মগতভাবে আমরা হচ্ছে ইমোশনাল জীব, আমরা কিন্তু রেশনাল অ্যানিমেল না। আপনি এটা ডেল কার্নেগি বহু বছর বলেছেন, অনেক আগে বলে গেছেন না, ডেল কার্নেগি ইমোশনাল ক্রিয়েচার। হ্যাঁ, সো ওনার ওই বইটা থেকে আমি বলতেছি যে হাউ টু উইন ফ্রেন্ডস, একটা বই আছে ওনার। তো ওইখানে উনি খুব ভালো করে ডিফাইন করছিল যে একটা দাগী অপরাধী, যে হচ্ছে মার্ডারের আসামি, সেও মরার সময় বলছে যে আমি কোনো দোষ করি নাই, মানুষ আমাকে বুঝলো না। একটা হচ্ছে যে মানে বড় জেলের কয়েদি, যারা হচ্ছে একদম রেড মার্ক আসামি, তারাও বলতেছে যে আমাদের কোনো দোষ নেই, এটা যে যার সাথে হয়েছে তার দোষ ছিল। সো ওই জায়গা থেকে ভাইয়া বাংলাদেশে যেহেতু আমরা ইমোশনটাকে একটু বেশি প্র্যাকটিস করি, শুধু নট অনলি বাংলাদেশ, সাউথ এশিয়াতেই আমরা একটু ইমোশনকে বেশি প্র্যাকটিস করি। যেটা আপনি বলতেছিলেন যে ধোনি একটা ম্যাচ খারাপ করলে বাড়ি পুরাই দিত মানুষ। তারপরে হচ্ছে যে আপনার মানে সবকিছুর সাথে আমাদের একটু অনেক বেশি ইমোশনের জায়গাটা থাকে। তো ওই জায়গাটা থেকে আমরা যখন আবার কাউকে জব থেকে স্যাক করতে যাই, ওই সময় কিন্তু আমাদের ইমোশনটা কাজ করে, আল্লাহ আমি কি কারো রিজিকে হাত দিতেছি কিনা। তো এই জায়গাটা থেকে ভাই আমরা বেরোবো কিভাবে, মানে এই চিন্তাটা থেকে আমরা বেরোবো কিভাবে, যে এই যে কাউকে যে আমি স্যাক করতেছি বা কাউকে যে আমি বাদ দিতে পারি, কিক আউট করতে পারি বিকজ অফ হিজ পারফরমেন্স, কিন্তু কিক আউট করার সময় আবার আমার হচ্ছে এথিক্যাল মাইন্ড বলতেছে যে না, তুমি কি ওর রিজিকে হাত দিতেছো কিনা। সো এই জায়গাটা থেকে আমাদের বের হওয়ার ওয়ে আউটটা কি, মানে যাতে আমাদের নিজের গিল্টটা আমরা, এটা আমি বলবো যে ভয়ঙ্কর লেভেলে ভালো কোশ্চেন। ইট হ্যাপেন্ড উইথ when I was the business school head actually. আমার টিচারদেরকে আমি পলিসি বলে দিয়েছিলাম যে আপনাদের কোর্সে টাফেস্ট 2 গ্রেডস হচ্ছে A+ আর ফেল। কেন? কারণ আপনি যোগ্য ছাড়া, তাকে ভালো করে চেক ছাড়া A+ দিবেন না। কারণ A+ পাওয়ার যোগ্য না, A+ পাইছে, এটা তার মধ্যে একটা ওভার কনফিডেন্স এসে নষ্ট হয়ে যাবে ক্যারিয়ারটা, 1 নাম্বার। আর ফেল করার আগে আমি দেখতে চাইবো যে কেন ফেল করেছে, কারণ ও তো আর ডিজিটাল না যে 4 মাস পরে ফেল করছে, ও তো ওভার দ্য পিরিয়ড অফ টাইমও শো করছিল ফেল করতে পারে। হোয়াট ইউ হ্যাভ ইউ ওয়ার্কড উইথ দিস পারসন অর নট। সো কোশ্চেনটা হচ্ছে আমরা যখন স্যাক করতে
মানে ইয়ে করছি, মানে ইমোশনাল হচ্ছে, এটার মানে হচ্ছে কি আমি আমার আগের কাজটা ঠিকমতো করিনি। আমার আগে তো আমি আমার ওই বাচ্চাকে, যে এমপ্লয়িটা, তাকে তো আমাকে সবকিছু দিয়ে দিতে হবে যে ভাই এই না করলে তুমি স্যাক্ট হবে। যেমন জেনারেল ইলেকট্রিক, কেন ওরা তো প্রথম থেকেই বলে দিত যে বছর শেষে কিন্তু এভালুয়েশন হবে, তুমি যদি বিলো 10% থাকে তুমি কিকড আউট হবা। তাহলে তো এখানে ইমোশনাল হওয়ার সুযোগ নেই। সমস্যাটা হচ্ছে কি আমরা যারা লিডাররা আছে আমরা কিন্তু আমাদের প্রথম কাজটা ঠিকমতো করছি না। আমি তাকে জবে নেওয়ার সময় ঠিকমতো ইনস্ট্রাকশন দিচ্ছি না, 2 নম্বর তাকে ঠিকমতো ট্রেন আপ করছি না। এই কারণে আমার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করছে। আমি বিশ্বাস করি এই জন্য ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলো কি করছে, their recruitment policy is very solid. They had to go through a holistic approach, first one. 2 নম্বর হচ্ছে ট্রেন আপ করে, তারপরে যে যে পারফর্ম করতে পারছে না সে তো চাকরি হারাবে, সে নিজেই জানে। তা আমাদের সমস্যাটা হয়েছে কি আমরা প্রথম কাজগুলো ঠিকমতো করি না। এই কারণে কিন্তু আমাদের মধ্যে একটা ইমোশনাল ব্যাগেজ আমরা ক্যারি করছি, হুইচ উই শুড নট ডু। বিকজ আমি একটা খারাপ এমপ্লয়িকে সবকিছু করার পরেও যদি পারফরমেন্স খারাপ করে বিকজ অফ হিজ অর হার অ্যাটিটিউড অর ল্যাক অফ হিজ ক্যাপাসিটি, তাকে রাখা মানে এইটা ওই বেস্ট এমপ্লয়ীদের প্রতি একটা অবিচার করা। রাইট। তো ভাইয়া এখানে হচ্ছে যে বাংলাদেশে আমাদের কিন্তু এখন একটা 2টা জেনারেশনের একটা মানে কি বলে ব্লেন্ড হচ্ছে। মানে একটা হচ্ছে জেন জি ঢুকতেছে ওয়ার্ক প্লেস গুলোতে, 5টা জেনারেশন বলা হয় একসাথে কাজ করতেছে, কাইন্ড অফ 5টা জেনারেশন একসাথে কাজ মানে মিলেনিয়ালস এর আগের জেনারেশন আছে, মিলেনিয়ালস তারপরে এই যে আরো সব। জি। সো এইটাতে যেটা প্রবলেম হইতেছে আপনার যে মিলেনিয়ালস বলেন বা তাদের আগের জেনারেশন মনে হয় বেবি বুমার্স ছিল। হ্যাঁ, সো ওনাদের যে মেন্টালিটি, ওনাদের যে চিন্তা ভাবনা করার স্টাইল আর জেন জি বা হচ্ছে যে জেন জির আশেপাশে যাদের চিন্তা করার স্টাইল একটু ডিফারেন্ট। জি, একটু ডিফারেন্ট ইন আ সেন্স যে জেন জি হচ্ছে ছোটবেলা থেকেই টেকনোলজি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এআই এগুলো দেখে দেখেই বড় হয়েছে। আর যারা মিলেনিয়াল আছে তারা হয়তো একটা এজ থেকে পাওয়া শুরু করছে, আর যারা হচ্ছে বেবি বুমার্স তারা হয়তো একদম নতুন নতুন এগুলোর সাথে ইন্ট্রোডাকশন হয়েছে তাদের। সো এক একজনের চিন্তা ভাবনার জায়গাটা যেহেতু এক এক রকম, তো ওই জায়গা থেকে দেখা যায় যে কোম্পানিতে যখন একটা নতুন চেঞ্জ আসতে চায়, একটা নতুন ইনোভেশন আসতে চায় বা নতুন একটা টেকনোলজি অ্যাডপশন হয়, তখন হচ্ছে যারা আপনার ওই যে মিলেনিয়ালদের আর বেবি বুমারদের আশেপাশে যারা থাকে তাদের মধ্যে একটা স্বাভাবিক একটু রেজিস্ট্যান্স কাজ করে। কিন্তু আমি কিন্তু এটা বলতেছি যে সবার মধ্যে একদম নো অফেন্স টু এনিওয়ান, কিন্তু একটা আসে, এটা রেজিস্ট্যান্সটা একটু বেশি আসে। যার কারণে দেখা যায় যে যারা করতে চাচ্ছে, মানে যারা নতুন জেনারেশন, তারা একটা বাধাগ্রস্ত হয় তাদের থেকে। আবার যারা হচ্ছে যে মানে একটু ওর জেনারেশন আছে তারা আবার তাদের এন্ড থেকে একটা ডিস্যাটিসফ্যাকশন ফেস করে যে সারা জীবন ধরে কাজ করে আসলাম, সারা জীবন 20 বছর 25 বছরের ক্যারিয়ার আমার, এখন আমাকে একটা নতুন ছেলে বলতেছে তোমার এখন এটা লার্ন করতে হবে। এটা তারা কিন্তু খুব বেশি ইগোতে নিয়ে নেয়। তো এই জায়গাতে ভাইয়া মানে যারা আসলে নতুন কিছু করতে চায় বা কিছু একটা করতে চাচ্ছে, তারা কিভাবে আসলে এই ব্যালেন্সটা করবে? মানে হচ্ছে যে ওর জেনারেশন যারা আছে, যারা আসলে অলরেডি অনেক দিন ধরে ক্যারিয়ার আছে তাদের, তারা অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু তারা হয়তো নতুন জিনিসটার সাথে পরিচিত না। সো ওই জায়গায় তাদের সাথে ব্যালেন্সটা কিভাবে করতে পারি আমরা? ব্যালেন্সটা যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হলো আপনার কথা শুনে বা আমি কিছু অভিজ্ঞতা দেখেছি যে মাইন্ডসেটের উপর কাজ করাটা খুবই দরকার। মানে আমরা বলছি যে আমাদের ব্রেনের 2 পার্ট থাকে, একটা হচ্ছে লেফট ব্রেন, একটা হচ্ছে রাইট ব্রেন। এখন যেটা সমস্যা হয় যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম সারা বিশ্বেই এটা হয়, আমার যখন বয়সটা বাড়তে থাকে আস্তে আস্তে আমার ওই রাইট ব্রেনটা মারা যাওয়া শুরু করে। আচ্ছা। তো আমি মনে করি যে আমাদের কর্পোরেট প্র্যাকটিসে রাইট ব্রেনকে অ্যাক্টিভেট করার চর্চাগুলো শুরু করা উচিত। যেমন একটা সিম্পল ট্রিক্স বলি আপনাদের অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে আমি যে হাত দিয়ে ব্রাশ করি, সকালে ঘুম থেকে ওঠার পরে অপোজিট হাত দিয়ে ব্রাশ যদি করি, তখন কিন্তু আমি আই এম পুটিং মাই রাইট ব্রেন ইন টু ইউজ। সো এরকম কিছু কাজ করে এবং আয়নার সামনে প্রতিদিন দাঁড়িয়ে আমার বলা উচিত যে ইউ আর দ্য বেস্ট, ইউ ক্যান ডু এভরিথিং ইউ ওয়ান্ট। সো এই যে প্র্যাকটিসগুলো আমি মনে করি কোম্পানিতে এখন আনাটা একেবারেই নর্মাল একটা প্র্যাকটিস আনা উচিত। উই রিয়েলি হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য রাইট ব্রেন অফ দ্য পিপল। প্রবলেমটা কিন্তু ইটস নট অ্যাবাউট এজ, ইটস অল অ্যাবাউট আমার ব্রেন, দ্য ওয়ে আই হ্যাভ বিন ট্রেন্ড। তো এই মাইন্ডসেট থেকে আমার প্র্যাকটিস করতে হবে। এবং আরেকটা জিনিস আপনার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, বলা হচ্ছে যে এটা আমি ফিল করি, কোথাও লেখা আছে কিনা জানি না, বাট শুনেছিলাম মনে হয় যে টুডেজ লিডার হ্যাজ টু বি এ গুড টিচার, গুড কোচ। আচ্ছা, তার মানে লিডার যে তাকে তো তার টিমকে ভালোভাবে কাউন্সেলিং করতে হবে, না হলে ট্রেইনারের পরেও স্বর্ণাপন্ন হতে হবে। কিন্তু ট্রেইনার বা এডুকেটর বাংলাদেশের সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে যারা পড়াচ্ছেন বা যারা ট্রেন করাচ্ছেন তাদের কোয়ালিটিটা এতটা লো হয়ে গিয়েছে, যার ফলে হয় কি ওই কনসেপ্টটা মারা যায় দেশে। যেমন মনে করেন আমি ম্যাথ পড়াচ্ছি, এখন যে স্টুডেন্টটা ম্যাথ বুঝতেছে না, টিচারের কারণে বুঝতেছে না, ও কিন্তু ম্যাথকে খারাপ ভাবতেছে, ও বাবা ম্যাথ কঠিন। আসলে কি ম্যাথ কঠিন তো না, টিচারটা পড়াইতে পারে নাই। তো একই কথা প্রযোজ্য আপনার কোচিং, ট্রেনিং। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে কোম্পানিকে আইডেন্টিফাই করতে হবে যে হু আর দ্য বেস্ট ট্রেনার, যারা এই মাইন্ডসেট নিয়ে কাজ করতে পারবে, যারা সত্যিকার অর্থে গ্রোথ মাইন্ডসেট নিয়ে আসতে পারবে। এবং এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, এটা লার্নেবল স্কিল, ইট ইজ নট আইকিউ।
দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইমোশনাল ইন্টেলিজেন্সের পার্ট, যেটা লার্নেবল স্কিল। লার্নিং করা যায়, বিহেভিয়ার কিন্তু চেঞ্জ করা যায় চাইলে, বাট এটা একটা প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। আমরা বলি যে টানা 21 ডেজ যদি কেউ একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তারা কিন্তু চেঞ্জ হয়। তাহলে আপনি আপনার কোম্পানিতে প্র্যাকটিস করেন যে এই মাসটা হচ্ছে আমার রাইট ব্রেন অ্যাক্টিভেট করার মাস। আচ্ছা, ম্যাজিকের মতো কাজ করবে এটা। এবং যখন রাইট ব্রেনটা কাজ করে, দেখবেন যে ওদের থেকে আপনারা বেটার আউটপুট পাবেন, কারণ ওদের তো উইজডমটা বেশি, ওদের এক্সপেরিয়েন্স অনেক বেশি। দে আর আওয়ার ভ্যালুয়েবল অ্যাসেট। ওকে তো কেউ বলে নাই কখনো, বুঝেছেন ব্যাপারটা? সো এই জায়গাতে আমি অনেক কমিউনিকেশন ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে, হাউ আই এম কমিউনিকেটিং। কারণ আমি যদি বলি যে জহির সাহেব এটা না শিখলে কিন্তু চাকরি চলে যাবে, কিন্তু আমি যদি বলি জহির সাহেব আপনি চান না আপনার কাজটাকে আরো সহজ করতে, আপনি তো এখন বয়স হচ্ছে, আপনি তো উইজডম আছে, আপনি এআইটি ইউজ করেন, তাহলে আপনি তাড়াতাড়ি বাসায় যেতে পারবেন, মেয়েকে অঙ্ক করাতে সময় পাবেন। হাউ উই কমিউনিকেট, দ্যাটস অল। শুধু হাউ উই কমিউনিকেট না, আমরা কি বলছি যে নন ভার্বাল কনভে 63 to 97%, 93%। তাহলে আমার বডি ল্যাঙ্গুয়েজটা তো ইম্পর্টেন্স দিতে হবে, অনেক বেশি। আমরা সব সুগার কোট করি, জহির সাহেব এটা শিখে ফেলেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এমন ভাব যে জহির কিছু পারে না, তাহলে কি জহির শিখবে নাকি? কখনোই না। দ্যাটস ওয়াই অ্যাজ এ লিডার my verbal non-verbal both have to be taken care of. অবশ্যই প্রবলেম কিন্তু ঘুরে ফিরে ওই লিডারশিপ কমিউনিকেশন। তো ভাইয়া লিডার তো ধরেন পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করলো, তারপর হচ্ছে লিডার এই যে বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা হচ্ছে কমিউনিকেশনের ওয়েটা বলেন, সেটা ধরেন লিডারের সাইড থেকে লিডার একটা এফোর্ট দিচ্ছে। একই সাথে ধরেন হচ্ছে যে আমার এক্সপেরিয়েন্স একজন মানুষ আছেন, যিনি হচ্ছে টপ লেভেলে আছেন বা হয়তো মিড লেভেলে আছেন, তো উনি যেহেতু ওনার একটা মধ্যে জিনিস থাকে যে আমি হচ্ছে 20 বছরের এক্সপেরিয়েন্সটা আমার, 17 বছরের এক্সপেরিয়েন্সটা আমার, আমি এখন আবার নতুন করে কি লার্ন করবো, আমার আবার লার্ন করা লাগবে কেন, এই মেন্টালিটিটা আমরা মানে অ্যাজ এন এমপ্লয়ি, মানে ধরেন যে আমি একজন এই জায়গাতে আমি নিজেকে চিন্তা করতেছি যে আমার ধরেন 20 বছরের এক্সপেরিয়েন্স, আমার মাথায় এই জিনিসটা কিন্তু ঘুরবে সবসময় যে আমার তো এত বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। তো এখন এই জায়গা থেকে আমার তো আনলার্নও করতে হবে, কারণ আমি একটা নতুন ওয়ার্ক প্লেসে গেলেও কিন্তু আমার আনলার্ন করা লাগে, কারণ এই ওয়ার্ক প্লেসে আমার সবকিছু এক প্রসেসে চলে, আরেকটা ওয়ার্ক প্লেসে গেলেও এখানে দেখবো যে প্রসেস ভিন্ন। তো তখন কি আমি বলতে হবে যে তোমার প্রসেস চেঞ্জ করে ফেলো, আমার প্রসেস ইমপ্লিমেন্ট করতে আমি পারবো না, তো আমার তো আনলার্ন করতেই হবে স্বাভাবিকভাবে। সো এই আনলার্নিং এর জন্য কোনো টেকনিক আছে নাকি আপনার? জি, আনলার্নিং এর মধ্যে টেকনিক আছে। সেটা হচ্ছে যে আমরা যখন রেজিস্ট করি, কি কারণে করি, এখন সমস্যাটা হয় কি, যে আপনি প্রথমে একটা জায়গায় কানেক্ট করেছিলেন, কিন্তু যে টুডেজ লিডার হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে সবার প্রবলেম এক না। যেমন কেউ ভয় পাচ্ছে, কারোর মধ্যে ইনসিকিউরিটি কাজ করছে, এই জায়গাগুলো নিয়ে আমার কাজ করতে হবে। তো এই জন্য গ্রুপ ওয়ার্ক করতে হবে যে আসলে আমি এটা রেজিস্ট কেন করছি, এটা কি আমার ক্যাপাসিটির অভাব, নাকি আমার অ্যাটিটিউডের অভাব, নাকি আমার ফেয়ারফুল। ইভেন রিসেন্টলি আরেকটা থিওরি চলে আসছে বাজারে, রিসেন্টলি ডক্টর গ্যাবোর, উনি চাইল্ড সাইকোলজি নিয়ে কাজ করে, বলছে যে আমার চাইল্ডহুড ট্রমা বর্তমান লাইফে ইম্প্যাক্ট ফেলছে। তাহলে বুঝতে পারছেন, তাহলে আমাকে কোথায় যেতে হবে? অ্যাজ এ লিডার নাও মাই টাস্ক ইজ টু লিসেন টু আদার পিপুল হোল লাইফ। ইভেন আমি মনে করি যদি এ আমার প্রয়োজনীয়, ওকে আমার জানতে হবে যে ওর আপব্রিঙ্গিং কেমন হয়েছে, তা আমরা এইটুক সময় দিচ্ছে কি দিচ্ছে না। এই জন্য টুডেজ লিডার হ্যাজ টু বি ভেরি কুইক লার্নার, লিসেন করতে হবে, কাজ করতে হবে, আর নিজের মুখটা বন্ধ রাখতে হবে খুব কম, মানে প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। এবং এই জন্য কিন্তু লিডারকে আপনি বুঝবেন যে বর্তমান যুগের লিডাররা হবে হচ্ছে কম কথা বলবে, বাট প্রত্যেকটা কথা হবে পাওয়ারফুল। আমাদের ফোকাস দিতে প্রিসাইজ ওই জায়গায়, কম কথা কিন্তু খুব পাওয়ারফুল, সেই জায়গায় আমরা নিতে পারছি না। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো আমরা মনে করি যে বেশি কথা বলে সে মনে হয় লিডার, এই জন্য কিন্তু লিডারশিপের জায়গায় অনেকে কনফিউজ হয়। সো আমি মনে করি যে আমার যে টিম মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে আমার বসতে হবে যে উনি কেন আসলে এটা আনলার্ন করতে পারছেন না। এটা কি তার ফিয়ারের কারণে, ইনসিকিউরিটির কারণে, তার কোনো ট্রমা আছে? অনেকের মধ্যে ট্রমা আছে, জানেন আপনার? এই যে রিসেন্টলি আমি শিখলাম যে রণবীর কাপুর নাকি তার ওয়াইফ আলিয়া ভাটকে বলে দিচ্ছে যে একটা নির্দিষ্ট ডিসিবলের উপরে জোরে কথা বলতে পারবে না। তো অনেকে ভাবছিল এটা মনে কন্ট্রোলিং ফ্রিক। পরের আলিয়া ভাট স্বীকার করছে একটা অনুষ্ঠানে যে রণবীর কাপুর হচ্ছে ছোটবেলা থেকে খুব টক্সিক কালচারে বড় হয়েছে, ওর বাবা খুব চিল্লায় কথা বলতো, এই কারণে ওই ট্রমা থেকে এখনো বেরোতে পারেনি। এই জন্য আলিয়া ভাটকে বলে দেওয়া আছে তুমি এই লেভেলে কথা বলবো। তাহলে খেয়াল করে দেখেন ওই যে চাইল্ডহুড ট্রমা, বুঝতে পারছি আমরা। তাহলে এখন আমাকে কিন্তু প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে হবে যে সে কেন আনলার্ন করতে পারছে না। প্রত্যেকটা মানুষের কারণ আলাদা। এটাই কিন্তু সেই ইমোশনাল ইন্টেলিজেন্স উইল লেট ইউ নো হাউ টু মানে ইন্টারাক্ট উইথ দ্যাট পার্টিকুলার পারসন। এবং এটা থেকে আমরা সময় দিচ্ছি। স্টিভ বালমার ছিলেন যে মাইক্রোসফটের সেকেন্ড সি, উনি একটা কথা বলছিলেন আমার খুব ভালো লাগছিল 2007 সালে একটা অনুষ্ঠানে, যে উই ডোন্ট প্রডিউস গ্রেট প্রোডাক্ট, উই প্রডিউস গ্রেট পিপল, দে প্রডিউস গ্রেট প্রোডাক্ট। এক্স্যাক্টলি। তো আজকে আমার কোম্পানি, আমি যদি খালি এআই নিয়ে বসে থাকি এবং অ্যানাউন্সমেন্ট করে জোর করে কাজ করে, আমার কোম্পানি ভালো দিকে যাবে না। আমার আসল অ্যাসেট তো আমার এমপ্লয়ি, আমার মানুষ।
খালি খালি আপনার ভার্জিনিয়া অ্যালায়েন্সের ব্রানসন বলে নাই, টু মি কাস্টমার ডাজন্ট কাম ফার্স্ট, টু মি এমপ্লয়ি কামস ফার্স্ট। ইফ আই টেক কেয়ার অফ মাই কাস্টমার, দে উইল টেক কেয়ার অফ দ্য কাস্টমার। রাইট, ইফ আই টেক কেয়ার অফ মাই এমপ্লয়ি, দে উইল টেক কেয়ার অফ কাস্টমার। আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা মানুষকে কতটা গুরুত্ব দিচ্ছি? এক্স্যাক্টলি। আজকে একটা মানুষ একাই $1 বিলিয়ন ব্যবসা আনতে পারে। আজকে চিন্তা করেন, আপনার কোম্পানিতে আপনি যদি এমন একটা ট্যালেন্ট তৈরি করেন, যেমন একটা অ্যাপ তৈরি করে ফেলো যেটা $1 বিলিয়নে বেচলেন। কদিন আগে একটা এক্সাম্পল, একটা ইয়াং ছেলে, সে একটা অ্যাপ $1 বিলিয়ন বিক্রি করছে। হোয়াটসঅ্যাপটা একটা অ্যাপ কত $3 বিলিয়ন বা $16 বিলিয়ন। সো আজকে কি আমরা সেই লেভেলে নিতে দিতে পারছি? আজকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি, আমি সব খবর পেয়েছি, ইন্টেল, IBM, এসব কোম্পানিতে জানেন ওদের কিন্তু পার্সোনাল নামে কোনো আপনার প্যাটেন্ট করা যায় না, কোম্পানির নামে প্যাটেন্ট হয়। কিন্তু এই প্রোডাক্টগুলো কে আনতেছে? এমপ্লয়িরাই তো। বাংলাদেশে কোথায় দেখছেন? না। তা আমাকে তো একটা KPI আনতে হবে যে আমার এমপ্লয়ীদের মধ্যে প্রতি বছরে কয়টা নতুন আইডিয়া আসছে। আইডিয়া তো আসবে সব এমপ্লয়ি থেকে, কাস্টমার থেকে আসবে। তা আমরা সেই চর্চা করছি কি? মেবি না। মানে আমার কাছে আমি মনে করতেছি এমপ্লয়ি নিয়ে ম্যানেজ করা মানে এক্সপেন্সিভ। আসলে এক্সপেন্সিভ না। এমপ্লয়ি পেছনে আমি যদি টাকা হিসাব করি, 1 লাখ টাকা খরচ করে ওকে যে টাইমটা দিব, এই টাইমটার বেনিফিট 1 কোটি টাকা হইতে পারে। আমি তো ভাবছি না। ইটস অল অ্যাবাউট লেভারেজিং দ্য হিউম্যান মাইন্ড। আমরা সেই জায়গায় তো নাই। এই জন্য আমরা সময় দেওয়াটাকে এক্সপেন্সিভ মনে করি, আলু পটলের মতো ব্যবহার করি। না, প্রত্যেকটা মানুষের তো অপরিসীম ক্ষমতা দিয়ে আল্লাহ পাঠাইছে। ওই পটেনশিয়ালটা তো আমরা বের করে আনতে পারছি না তো। রাইট। এই জন্য দেখেন সত্য নাদেলা কি বলছে। সত্য নাদেলা আজকে তার মাইক্রোসফটকে ঘোরায় নিয়ে চলে গেছে। মাইক্রোসফট দে লস্ট ইট টেস্ট, তার রেপুটেশন নষ্ট হয়েছে। মাইক্রোসফটের সত্য নাদেলা যখন ক্ষমতা মানে লিডারশিপ আসে, তার একটা কাজ ছিল, সে বলছে যে না, মাইক্রোসফটকে ঘোরাইতে হলে প্রত্যেকটা এমপ্লয়ি থেকে বেস্ট আনতে হবে। এই জন্য তাকে কিন্তু বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এমপ্যাথেটিক লিডার্স অফ দিস টাইম। হি ওয়ার্কড অন দ্য পিপল, মানুষকে এম্পাওয়ার করেছে, তাদেরকে ইমোশনাল সেফটি দিয়েছে, যার ফলে তারা ইনোভেশন করে নিয়ে আসতেছে। তা আমাকেও কিন্তু ওই যে আনলার্ন করার জন্য প্রত্যেকটা মানুষকে আমার দরকার এক একটা করে প্রজেক্ট বের করতে হবে, যে আমার আন্ডারে 5 জন আছে, এই 5 জনকে নিয়ে আমি আলাদা চিন্তা করতে হবে। এই সময়টা এফোর্টটা দিতে হবে, আমাকে পেশেন্স রাখতে হবে। রাইট। কিন্তু ভাইয়া এখানে আরেকটা প্রবলেম হয় কি, মানে আপনি যেটা বলছেন একদম পারফেক্টলি বলছেন। তো ওইটার সাথে যেটা হয় যে ধরেন আমরা যখন একটা কোম্পানিতে কাজ করি, আমাদের ধরেন যে একটা রুমে আমরা কাজ করতেছি, বাট ওইখানে দেখা যায় 4-5টা টিম আছে, তাই না? সো একটা রুমে আছে, তারপর ধরুন পুরো ওয়ার্ক প্লেসে আছে। একটা ওয়ার্ক প্লেসে আমাদের কমপক্ষে হচ্ছে 20 থেকে 25টা টিম আছে। এক একটা টিম হয়তো 5 জন, 10 জন, 20 জন করে মেম্বার আছে। সো ধরেন আপনি অ্যাজ আ লিডার আপনি চেষ্টা করতেছেন যে আপনার টিমকে আপনি পাম্পড আপ রাখবেন, তাদেরকে বোঝার চেষ্টা করবেন, তাদের থেকে বেস্ট আউটকামটা আসবেন। কিন্তু দেখা যায় যে সেই এমপ্লয়িটা, মানে যে হচ্ছে আপনার সাবঅর্ডিনেট, আমি বলবো না, টিম মেম্বার, তো যে টিম মেম্বারটা সে কিন্তু আবার অন্য টিমের সাথে মিশতেছে। তো মিশার সময় সে যখন দেখে যে না, আমার লিডার তো আমাকে বলতেছে যে তুমি কাজ করো, তোমার গ্রোথ লাগবে, আমাদের কিন্তু ভালো করার জন্য এইভাবে কাজ করতে হবে, এইভাবে কাজ করতে হবে, সে আবার দেখতেছে যে না, সে যেই আরেকজনের সাথে মিশতেছে, তার টিম লিডার আবার তাকে এগুলো বলতেছে না। তার টিম লিডার বলতেছে, ভাই তুমি অফিসে আসতেছো, 9টা থেকে 6টা তোমার অফিস, তুমি একটু কাজ করে তুমি চলে যাও। তার টিম লিডার তাকে এইভাবেই করতেছেন। তারও তো সেও জব করতেছে, সেও জব করতেছে, দুজনের স্যালারি স্কেলও কাছাকাছি। তো তখন কিন্তু তার মধ্যে ডিস্যাটিসফ্যাকশন চলে আসে, যে তার মানে হচ্ছে আমার লিডার আমাকে শুধু শুধু প্যারা দিতেছে। হ্যাঁ, সে হচ্ছে আমার লাইফের কোয়ালিটি নষ্ট করতেছে, সে হচ্ছে আমাকে মূলা ছুলাইতেছে আমার সামনে। তো এই জায়গাটা থেকে ভাই আমরা আসলে কিভাবে, মানে আমাদের যারা টিম মেম্বার আছে তাদেরকে আমরা কিভাবে সেফ গার্ড করে রাখতে পারি, আর তাদের ওই যে গ্রোথ যে টেন্ডেন্সিটা আছে, ধরেন আমি তো কাউন্সেলিং দিতেছি, কিন্তু কাউন্সেলিং তো আমি কন্টিনিউয়াসলি দিতে পারবো না, কিন্তু সে তো কন্টিনিউয়াস আরেকজনের সাথে মিশতেছে। তো ওই জায়গাটা থেকে আমি সেফ গার্ডটা কিভাবে দিতে পারি? এটা খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন আপনি করেছেন। দ্যাট টেক্স মি টু এ ভেরি, মানে আমার জীবনে বড় অন্যতম সেরা বই, যে 5 ডিসফাংশনস অফ এ টিম। ওই জায়গাটায় আমি যাব। সেটা হচ্ছে যে অন্য ইউনিটের লিডারের যদি সমস্যাটা থাকে, তাহলে বুঝতে হবে যে এই কয়েকজন লিডারের যে লিডার, সেই জায়গায় সমস্যা আছে। কারণ সে তাহলে তার টিম মেম্বার, কারণ কি এই সব লিডার তো আরেকজনকে রিপোর্ট করে, তাহলে ওই জায়গাটা কিন্তু আমাকে কেয়ারফুল হতে হবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, খুব চমৎকার জায়গা আপনি নিয়ে গেছেন। এটার কারণে অনেকজনের সমস্যা হয়েছে। আমি যখন একটা ইউনিভার্সিটি, একটা স্কুলের হেড ছিলাম, আমি দেখছি এই সমস্যাটা আমি পেয়েছিলাম। রাইট, যে আমার ডিপার্টমেন্টের টিচাররা মনে করতো যে আমি হয়তো বেশি ডিসিপ্লিন, হ্যাঁ, বা পড়ানোর ব্যাপার বেশি ফোকাস দিচ্ছি, কারণ অন্যান্য হেডরা দেখা যায় যে অতটা দিচ্ছে না, করতেছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে আমার ভাইস চ্যান্সেলর রোলটা বেশি অ্যাকুরেট হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। লিডারেরও লিডার তার জায়গা থেকে কাজ করতে। আর একটা জিনিস আমি ওই 5 ডিসফাংশনস অফ এ টিম থেকে শিখছি, সেটা হচ্ছে যে একটা কোম্পানির যারা এসবিও এর যে লিডারগুলো আছে, বা ধরুন উপরে যে লিডাররা, এই লিডারদের যে টিমটা, এই টিমটার মধ্যে ট্রাস্টটা বেশি থাকতে হবে। কিন্তু আমাদের দেশের সমস্যা কি হয় জানেন, একটা ইউনিটের বস তার নিচের লোকদেরকে বেশি ট্রাস্ট করতেছে তার পিআর এর থেকে। এটা কিন্তু ডেঞ্জারাস, এটা একটা ডিসফাংশন। সো এই জায়গাগুলোতে আমি মনে করি লিডারের কাজ করার সুযোগ আছে।
আচ্ছা কারণ সে তো স্পট করতে হবে যে এই লিডারটা টক্সিক বা এই লিডারটা কোম্পানি কালচার। কারণ আমাকে তো বিশ্বাস করতে হবে যে আমার কোম্পানিতে এই জায়গাগুলোতে সব জায়গাতে একটা ইউনিফর্মিটি আসা উচিত, তাহলে তার লিডারের সমস্যাটা বের হবে আর কি। আচ্ছা আচ্ছা। সো ভাইয়া তাইলে হচ্ছে ওগুলো তো ধরেন সব হইলো, তো এখন এই যে স্পোর্টিং এর যে জায়গাটা আপনি আসলেন, এখান থেকে কিন্তু ওয়ার্ক প্লেসে যে পলিটিক্সের যে জায়গাটা আছে এটা কিন্তু চলে আসে। যে আপনি যখন হচ্ছে যে দেখতেছেন যে হ্যাঁ আপনার টিম মেম্বার এরকম অন্য একটা টিমের সাথে সে যখন এঙ্গেজ করতেছে, স্বাভাবিকভাবে তার মোরাল লো হয়ে যাচ্ছে, সে তার মোটিভেশন কমে যাচ্ছে। সো এটা দেখে যখন আপনি আবার চিন্তা করছেন না তাহলে তো আমার একটা কিছু করা দরকার, আমার একটা ব্যালেন্স করা দরকার, তো এটা থেকে যখন আবার আপনি একটা স্টেপ নিতে যান, স্বাভাবিকভাবেই কিন্তু হচ্ছে তখন আপনি আবার ওই যে লিডার যে আছে আরেকজন, তার কাছ থেকে আপনি স্বাভাবিকভাবে একটা ব্যাকল্যাশ ফেস করবেন। তো ওইখান থেকে আবার ওই যে একটা আসে না যে আমার শত্রুর শত্রু হচ্ছে আবার আমার বন্ধু, তো ওই স্টাইলে কিন্তু অনেক কোরাম হয়ে যায় কোরাম হয়ে কোম্পানিতে, যায়। লিডারদের মধ্যে অনেক কোরাম হয়, তারপর হচ্ছে যে টিম মেম্বারদের মধ্যে কোরাম হয়, অনেক কিছুই তো হয়, এগুলো তো ভাই আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। তো ওই জায়গায় ভাইয়া মানে এই ওয়ার্ক প্লেসে যে আমাদের পলিটিক্স গুলা হয়, আমাদের হচ্ছে একজন আরেকজনের পেছনে লাগে, কেউ হচ্ছে কাজ করে না বলে লাগে, কেউ কাজ করে বলে লাগে, এরকম অনেক কিছু হয়। সো এই জায়গায় নিজেকে আসলে স্বাভাবিক রাখার ওয়েটা কি? মানে অনেক সময় কিন্তু লিডার অনেক স্ট্রেসড আউট হয়ে যায় যে আরে না আমি এত চেষ্টা করতেছি, ওটা আমি কাজ করতেছি দেখে আমার পিছনে লাগতেছে, হ্যাঁ আমি তাহলে আর কাজ করবো কেন, আমিও তাহলে ওদের মতোই কাজ করি, ওদের সাথে গো উইথ দ্য ফ্লো, একই ফ্লোতে যাই, তাহলে তো আমি ভালো থাকতে পারতেছি, তো আমার তো আর দরকার নেই এত কষ্ট করা, কোম্পানি তো আমার না। স্বাভাবিকভাবে এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু আসে। আসে। তো ওই জায়গা থেকে ভাই আমার বাঁচার ওয়েটা কি? এটার একটা উপায় বলবো, সেটা হচ্ছে যে যে সমস্ত কোম্পানিতে এই ধরনের জিনিসটা আছে, আমি বলবো যে ওই কোম্পানির পলিসিগত জায়গায় সমস্যা আছে, নাম্বার ওয়ান। মানে পলিসি এমন একটা আছে যেখানে আসলে এই ধরনের পলিটিক্স করে বেঁচে থাকা যায় বা ইয়ে করা যায়, এটা একটা ফ্যাক্টর। সো আমি যদি অ্যাজ অ্যান এমপ্লয় আমি যদি বুঝতে পারি যে এখানে এই ধরনের একটা পলিটিক্স আছে যেটার আমি মানে সাপোর্টটা আমার উপরে হচ্ছে, সেক্ষেত্রে আমাকে দেখা উচিত যে আসলে কোম্পানির পলিসিটা সাপোর্ট করে কি। যদি দেখি যে পলিসির জায়গায় ভালো কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই, সেক্ষেত্রে আমাকে একটা ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে যে ইমপ্লিমেন্ট করা যায় কিনা, এক নাম্বার পয়েন্ট। আর যদি দেখি যে পলিসিই খারাপ, তাহলে কিন্তু আমি মনে করা উচিত যে আমি যদি মনে করি যোগ্য, তাহলে আমার কোম্পানি চেঞ্জ করা উচিত। কারণ কি আসলে হয় কি যে আমরা না কোম্পানি চেঞ্জ করাটা আমাদের গ্রোথ মাইন্ডসেটে না। আমি মনে করি এক জায়গায় ঢুকছি, কলিগরা ফ্রেন্ড হয়েছে, এই আরামে থাকবো না। আমাদেরকে না দেখতে হবে যে আসলে আমার ক্যারিয়ারের গ্রোথটা হচ্ছে কিনা। আমি একটা যে সিওর কথা বললাম খুব সাকসেসফুল, আমি এখনো রিগ্রেট করি যে এই লোকটার সাথে আবার আরো 15 বছর আগে দেখা হলে খুব ভালো হতো, বিকজ সে তার ক্যারিয়ারের শুরু থেকেই তার টার্গেটগুলো ফিক্স করেছে যে অত বছরে সে এই ডিজিএম হবে, অত বছরে জিএম হবে, অত বছরে সিও হবে। সো আমি মনে করি আপনি যদি ইন্ডিভিজুয়াল কথা বলেন, প্রত্যেকটা এমপ্লয়ি মনে করতে হবে যে আমি আমার ক্যারিয়ারে কত কুইকলি বেস্ট জায়গায় যেতে পারি, ওই টার্গেট করে কিন্তু আমাকে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তার প্রতি আমার রেকমেন্ডেশন হবে তুমি একটা ভালো কোম্পানিতে ঢোকার চেষ্টা করো। আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা হয়ে গেছে কি, কিছু খারাপ কোম্পানি মার্কেটে আছে সব ইন্ডাস্ট্রিতে। এরা করে কি আপনার সাময়িক সময়ে আর কোনো স্ট্র্যাটেজি পায় না, ওরা বেতনটা বেশি দিয়ে কিছু ভালো ট্যালেন্ট জোগাড় করে কিন্তু সাস্টেন করতে পারে না। কিন্তু ওয়ার্ক কালচার প্রচন্ড টক্সিক। আমাদের কিছু মেধাবী ছেলে পেলে না বুঝে ওখানে ট্র্যাপড হয়। সো আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলে দিই ইয়ংদেরকে যে ভালো কোম্পানি ছাড়া, লেগাসি ছাড়া কোম্পানি ডোন্ট গো, বেতন 10 গুণ বেশি দিলেও না, রাইট, মানে ডোন্ট গো উইথ দিস ফ্লো। এটা একটা প্রবলেম হয়ে যায়। তো এই কারণে আমি বলবো যে আমার ভালো কোম্পানি যেখানে কালচার আছে, ভালো কর্পোরেট কালচার, কারণ কি দেখেন পলিসির কারণেই কিন্তু পলিটিক্স গুলো হচ্ছে। কারণ পলিটিক্সটা দুর্বল, হয়তো বা পলিসিটা দুর্বল, এই কারণে পলিটিক্স হয়, তাই না? সো এইগুলো নিয়ে আমার বুঝতে হবে যে আমি কোন কোম্পানিতে যাব। দেখেন ওয়ার্ল্ডের কিছু ভালো ইউনিভার্সিটি লেগাসি, আপনি দেখেন ওখানে হার্ভার্ড, এমআইটি বা এখানে দেখেন কন্টিনিউয়াস একটা লেগাসি আছে। আপনি ওয়ার্ল্ডের ভালো কোম্পানিগুলো দেখেন, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স বা মানুষ বছরের পর বছর বলছে যে বেস্ট কোম্পানি টু ওয়ার্ক ফর। তা আমাকেও তো দেখতে হবে যে বাংলাদেশের কন্টেক্সটে যদি আমি থাকি, কোন কোম্পানিগুলো ভালো সেগুলো আমার বেছে নেওয়া উচিত, যে এটা আমার রেকমেন্ডেশন টু দেম। আচ্ছা, সো ভাইয়া এই যে আপনি যেটা বললেন যে ভালো বেতন দিয়ে হচ্ছে যে এমপ্লয়ীদেরকে মানে টপ ট্যালেন্টগুলোকে হায়ার করার ট্রাই করে, তো এই জায়গায় যারা টপ ট্যালেন্ট আছে, তো ধরেন যে একটা প্রমিনেন্ট অর্গানাইজেশনে তার হয়তো বা রোলটা একটু নিচের পজিশনে ছিল, তাকে যখন হচ্ছে আবার একটা স্টার্ট আপ টান দিতেছে, মানে হয়তো বা সেখানেও ভালো কালচার হইতেই পারে, ওইখানে তাকে আবার একটা বেটার স্যালারি দিয়ে একটা বেটার পজিশনে নিয়ে যাচ্ছে। তো একটা ফ্রেশার হিসেবে বা একটা হচ্ছে ধরেন যে কর্পোরেটে 1-2 বছর আছে এমন একটা মানুষের জন্য আসলে কোনটা বেটার? তার কি হচ্ছে যে একটা, আপনি তো অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছেন, তারপরে জিনিসটা আরেকটু ক্ল্যারিফাই অডিয়েন্সের জন্য আমি বলতেছি জিনিসটা, যে তার কি আসলে একটা প্রমিনেন্ট অর্গানাইজেশনে একটু কম রোলে থেকে যাওয়া উচিত, নাকি হচ্ছে তার একটা আনকরা একটা অর্গানাইজেশনে ভালো রোলে বেশি টাকা যাওয়া উচিত?
কিন্তু এখানে আবার আরেকটা বিষয় আছে ভাইয়া, প্রমিনেন্ট অর্গানাইজেশন যেটা আছে এখানে মোস্ট লাইকলি মোরাললেস সব জায়গাতে আপনার হচ্ছে যে প্রসেসটা ডেভেলপ থাকে মোরাললেস, কিন্তু যেটা আনকোরা অর্গানাইজেশন এখানে কিন্তু প্রসেস ডেভেলপ থাকে না, মানে মোরাললেস থাকে না। তো না থাকাতে একটা সুবিধা হয়, সুবিধাটা হচ্ছে যে সে এন্ড টু এন্ড সব প্রসেসগুলোর সাথে ইনভলভ হতে পারে, আর তার লার্নিং সাইকেলটা অনেক হাই হয় কম্পেয়ার টু সামওয়ান যে আসলে একটা প্রমিনেন্ট অর্গানাইজেশনে ঢুকে সে হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো একদিকে যেমন হচ্ছে যে প্রমিনেন্ট অর্গানাইজেশন লিগাসি আছে, ওদিকে একটা বিষয় আছে সাস্টেনেবিলিটি, আবার আরেকদিকে হচ্ছে আমার অনেক বেশি লার্নিং অপরচুনিটি আছে। সো একজন ফ্রেশারের জন্য স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? ফ্রেশারের জন্য প্রথম কিছু বছর রিপোর্টেড কোম্পানি ছাড়া বেরোনোই উচিত না। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি বাংলাদেশে, এখন আমি জানি না যে এটা চেঞ্জ হবে কিনা, আমি দেখলাম যে ব্যাংকিং সেক্টরে যারা খুব ভালো করছে, খুবই হাই কোয়ালিটি, আমি দেখলাম মেজরিটি অফ দেম দে আর কামিং ফ্রম 2 মাল্টিন্যাশনাল ব্যাংকস ব্যাকগ্রাউন্ড, নাম বলছি না আপনার এখানে। আর কর্পোরেটে যারা দেখলাম দুর্দান্ত করছে, তারাও 2টা নামকরা এমএনসি থেকে আসা। কেন? আই ওয়ার্কড অন দ্যাট। আমি দেখলাম যে কারণ ওদের ফাউন্ডেশনটা হয়ে গেছিল অনেক স্ট্রং, কিন্তু আমি কেবল ঢুকছি ক্যারিয়ার, আমি যদি ছোট ফালতু মানে একটু আনকরা কোম্পানির চাকরি আর বেতন বেশি হবে, কারণ আমার ফাউন্ডেশন প্রচন্ড দুর্বল হবে, আমি যে কোনো সময় ভেঙে পড়বো। এই কারণে আমি তরুণদেরকে এখন একটা উপদেশ দিই যে তোমার ইন্ডাস্ট্রি টপ 5 কোম্পানি লিস্ট করো, এর নিচে যাবাই না। দরকার তুমি 3 মাস 6 মাস বেকার থাকো, দরকার নেই, কথার কথা পার্ট টাইম কিছু করো, বাট এটাকে টার্গেট করে আগাতে হবে। যেমন দেখেন, আমি যদি আমার কথা ক্যারিয়ার কথা বলি, খুব সিম্পল, হয়তো অ্যানালজিটা মিলবে কিনা, আমার ছোটবেলায় স্বপ্ন ছিল আমি বইটা কম্পিউটার সায়েন্সে পড়বো। এখন আমি যদি ওই সময় স্বপ্ন দেখতাম যে আচ্ছা না পড়তে থাকি যে কোনো একটা হবে, তাহলে হয়তো বা আমি অন্য কোনোটা পাবলিকে পড়তাম, প্রাইভেটে পড়তাম, তাহলে তো আমার কনফিডেন্স বা ক্যারিয়ারটা কি এদিকে আসতো? নো, আমি কিন্তু ওই যে আমার মেড আপ মাই মাইন্ড। সো তরুণদেরকে আমি বলবো যে বেতনের হাতছানি এগুলো দিয়ে তুমি যাও না, কারণ যে তোমাকে ডাকছে সে আজ তোমাকে না বুঝে ডাকছে, অথবা লাইক মানে না বুঝেই ডাকছে আসলে, এবং ওরা কিন্তু তোমার ক্যারিয়ারের জন্য রেসপন্সিবিলিটি নিবে না, কিন্তু ক্যারিয়ারটা নষ্ট হবে। বাংলাদেশে যেমন একটা আমি শুনছিলাম যে 10-15 বছর আগে একটা সবচেয়ে প্রতিষ্ঠিত নিউজ পেপার সেখানকার টপ ট্যালেন্টগুলোকে নতুন একটা পত্রিকায় সে ডাবল 3 গুণ বেতন দিয়ে নিয়ে গেছে, 3 মাস 6 মাসও দিতে পারে না, পরে সবাই বেকার হয়ে গেছে। পরে ওই ভালো কোম্পানিতে যে পজিশন থাকে তার থেকে নিজের পজিশনে যাওয়া লাগছে। রাইট। সো এইটা কিন্তু আমাকে না কোয়েশ্চেন করতে হবে যে ওয়াই দে আর আস্কিং মি গিভিং মি দিস স্যালারি, ইট ইজ জাস্টিফাইড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই। আমি কিন্তু বেশি ওভার প্রাইসটাও কিন্তু খারাপ, আন্ডার প্রাইস ইজ ব্যাড, তবে আন্ডার প্রাইস তাও খারাপ না, আন্ডার প্রাইস তো ওভার প্রাইস ইজ ভেরি কন্টিনিউয়াসলি। তো আমি বলবো তরুণদের জন্য, আপনি কোশ্চেনটা খুবই চমৎকার করছেন, তরুণদের প্রতি আমার রিকোয়েস্ট, বাবারা টপ কোম্পানি ছাড়া চিন্তাই করেন না, মানে টপ 5 বা 10 এর আরে আরেকটা জিনিস হচ্ছে কমিউনিকেট করেন যে আর নতুন কোম্পানিতে আমি বলবো একেবারেই না, আনলেস ইউ আর বিকামিং এ শেয়ার হোল্ডার অর সামথিং লাইক দ্যাট। যেমন দেখেন আপনার অ্যাপল যখন তৈরি হয়, ওরা দুইজন যে কোম্পানি তৈরি করে থার্ড একজন করে নিয়েছিল, তাকে তার 20% শেয়ার দিয়েছিল। তো আমেরিকাতে কিন্তু এই কনসেপ্টটা আছে, ভালো এমপ্লয়িকে, ট্যালেন্টেড এমপ্লয়িকে তারা পার্সেন্টেজ একটা ওনারশিপ দিয়ে নেয়। সো যারা তরুণ, আপনি যদি মনে করেন যে আপনাকে একটা নতুন স্টার্টআপ ডাকছে, ক্লেম ফর ওনারশিপ। রাইট। সো ভাইয়া আপনাকে যেহেতু আজকে পাইছি, আমি একটা কোয়েশ্চেন আমার মনে অনেকদিন ধরেই ছিল, অনেকের কাছে জিজ্ঞাসা করছি, বাট যেহেতু হচ্ছে যে আপনার কর্পোরেটেও আছে, আবার হচ্ছে যে আপনার একটা টিচিং ক্যারিয়ারও আছে, এরকম মানুষ মানে ভেটারান মানুষ পাওয়া খুব টাফ। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়ান অফ দ্যাম, মানে বাংলাদেশের দেশ বলে আপনি টপ 5 এর মধ্যে একজন হিসেবে আছেন, মাশাআল্লাহ। সো ওই জায়গা থেকে ভাইয়া একটা কথা খুব প্রচলিত আছে এখন, সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে কিছু শেখায় না, ইউনিভার্সিটিতে পড়াশোনার প্রয়োজন নাই, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে না, আপনারা হচ্ছে গিয়ে যে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট যে কোর্সগুলো আছে এগুলো আপনারা শিখেন, এগুলো শিখলেই হয়ে যাবে। অ্যান্ড এটা অনেকে অনেক বেশি প্রমোটও করে, অনেক বড় বড় মানুষরাই প্রমোট করে যে হ্যাঁ ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে না, তোমরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ইনভেস্ট করো। সো আপনার কাছে অ্যাজ আ কর্পোরেট প্রফেশনাল, আবার আপনি একজন টিচিং প্রফেশনালও মানুষ, দুই জায়গা থেকে আপনি যেহেতু দুইটা জায়গায় দেখেছেন, সো আপনার কাছে কি মনে হয় যে আমাদের কি আসলে ইউনিভার্সিটি ডিগ্রিটার প্রয়োজন আছে, নাকি শুধু স্কিল শিখলে আমার জন্য এনাফ? এটা খুব দারুণ, এটার একটা বই লেখা যায় আর কি, এমন একটা কোশ্চেন করছেন। এটা আমি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তুলনা দিই সবসময়। মনে করেন আপনি একটা ফায়ারের ইন্স্যুরেন্স করেন, প্রতি বছরে 1 লাখ টাকা দেন, আরেকজন কোম্পানি ইন্স্যুরেন্স কেনে নাই, টানা 10 বছর আপনি 10 লাখ টাকা দিয়েছেন, ও 10 লাখ টাকা দেয়নি, ফায়ারও হয়নি, ও আপনাকে মনে করতেছে আপনি একটা বলদ। হঠাৎ করে 10th ইয়ারের লাস্টে যে একটা ফায়ার হয়েছে, দুইটাই পুড়ে গেছে, ও 1 টাকা খরচ করেনি বলে 1 টাকাও ক্লেম পাবে না, আর এ খরচ করছে ক্লেমও পাবে। বুঝতে পারছেন কথাটা? হায়ার এডুকেশন ইজ জাস্ট লাইক দ্যাট, ইটস লাইক ইন্স্যুরেন্স। মানে আমি যদি জব পেয়ে যে স্কিল দিয়ে ফাইন,
কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনার ডিগ্রি ছাড়া আপনি শর্ট লিস্টে হবে না। কারণ বাংলাদেশে এখনো নিয়ম আছে যে কোনো ব্যাংকের এমডি মাস্টার্স ডিগ্রি ছাড়া হবে না। একজন পতিতদশা ব্যাংকার আমি জানি যার কোনো মাস্টার্স ডিগ্রি নাই, তাকে অনেক কষ্ট করে এমডি বানায় বিভিন্ন ব্যাক এন্ড দিয়ে। সো দেখেন আপনি কেন এটার মধ্যে দিয়ে যাবেন। সো আমি মনে করি যে হায়ার এডুকেশন মানে একটা বিজনেস মানে একটা ডিগ্রি, ইউনিভার্সিটি ডিগ্রি ইজ এ মাস্ট, কিন্তু স্কিলটার সাথে শিখতে হবে। কিন্তু সমস্যাটা হয়েছে কি আমরা না তিন ধরনের মানুষ পাই। এক ধরনের মানুষ হচ্ছে শুধু ডিগ্রি ফোকাস, ও পড়ালেখায় A+ আনতেছে কিন্তু কিছু শিখতেছে না। আসলে ইউ আর রাইট, ম্যাক্সিমাম এডুকেশনে হায়ার এডুকেশনে যে জিনিসটা পড়া যে থিওরিটা, এটা কোম্পানির সাথে কোনো কানেকশন নেই। আপনি কি টিচারদেরকে দেখছেন যে ইন্ডাস্ট্রির সাথে কানেকশন করতে? আমি তো যে আপনাকে বললাম না ভাই এক্সাম্পলটা, যে 1990 সালে বই লেখা হয়, ওইটা দিয়ে 2000 সালে একটা স্লাইড বানানো হয়েছে। ইন্ডাস্ট্রি একাডেমিশিয়ানদের মধ্যে কোনো একটা হিউজ কানেকশন নাই, ওরা খোঁজই করে না যে কোম্পানিতে কি প্র্যাকটিস হয়। সো সমস্যাটা হয়েছে কি, আমি যদি শুধু ডিগ্রি ওরিয়েন্টেড হই তাহলে আমার স্কিল হবে না, আর আমি যদি শুধু স্কিল ওরিয়েন্টেড তাহলে আমার ডিগ্রিটাতে রেজাল্ট খারাপ হবে। আমাকে দুইটাই ভালো রাখতে হয়। মানে ওই যে জ্যাক মা যেটা বলছে আই লাইক ইট, যে উনি বলছে যে আমার বাচ্চাকে আমি বলছি তোমার ফার্স্ট সেকেন্ড হতো না, 5 থেকে 10-এর মধ্যে থাকো। তা আমিও বলবো বাচ্চাদেরকে বাবা অ্যাটলিস্ট 3.5 CGPA রাখো, বাট ফোকাস অন দ্য স্কিল। স্কিল ইজ মাস্ট। ডিগ্রির রেজাল্টটা ওকে, রেজাল্টটাতে এত ফোকাস করো না, কিন্তু ডিগ্রিটা আমার লাগবে। অ্যাটলিস্ট আমি মনে করি যে যার সঙ্গতি আছে মাস্টার্স লেভেলের ডিগ্রিটা করে রাখা উচিত। কারণ পরবর্তী ইউ নেভার নো, আপনার হয়তো শখ হইতে পারে আমি এখন PhD করব, তাহলে আপনি যদি ব্যাচেলর না থাকে পারবেন? আমি অনেক ইয়াংদেরকে দেখছি, অনেক ট্যালেন্টেড, বা তোর বেসিক ডিগ্রি শেষ করেনি বলে এখন সে ঝামেলার মধ্যে আছে। সো আমি মনে করি যে এটা একপাক্ষিক হওয়া যাবে না আমার। তবে ডিগ্রি ইজ মাই মাস্ট, ইট ইজ মাই ইন্স্যুরেন্স, এটা আমার কুশন দিচ্ছে আমার। রাইট, কিন্তু স্কিল এই ডিগ্রির জন্য এত বেশিও সময় দেওয়া যাবে না। স্কিল ওইখানে ইউনিভার্সিটি এত বেশি সময় কাটানো যাবে না, স্কিল ডেভেলপমেন্টের সময় দিতে হবে। সো ভাইয়া আমরা তো হচ্ছে ডিগ্রি নিয়ে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে জব রিকোয়ারমেন্ট থাকে, জবে বলে দেয় যে জব পোস্ট করাতে যে BBA থাকতে হবে, কোনো ক্ষেত্রে MBA থাকতে হবে বলে। বাট সেটাকে যদি আমি একটু পাশেও রাখি, মানে সবাই তো আমরা জব করতে চাই না, সবাই তো জব করবেও না, অনেকে এন্টারপ্রেনার হবে। সো ওই জায়গাতে আমরা যখন বলতেছি যে ইউনিভার্সিটিতে আমার কোনো স্কিল শিখায় নেই, সো আমার ইউনিভার্সিটি দরকার নেই, আমি হচ্ছে যে এমনিতে একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে ফেলি, তাহলে তো আমার হয়ে গেল। সো ইউনিভার্সিটি এডুকেশন কি অল অ্যাবাউট যে আপনার টেকনিক্যাল স্কিল? আমাকে টেকনিক্যালের পাশাপাশি ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ হয় না এখানে? সো ওই জায়গাটা থেকে ভাইয়া ধরেন যে আমরা তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো ওই সময় কিন্তু মানে শুধু যে পড়াশোনাই করছি এরকম তো না, আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছি, পাশাপাশি হচ্ছে গিয়ে যে আমরা গ্রুপ ওয়ার্ক কিভাবে করতে হয়, টিম ওয়ার্ক কিভাবে করতে হয়, লিডারশিপ কোয়ালিটি কিভাবে ডেভেলপ করতে হয়, তো এরকম অনেক কিছুই তো আমরা শিখছি কম বেশি। তো ওই জায়গা থেকে যখন আমরা শুনি যে না ইউনিভার্সিটিতে যেহেতু টেকনিক্যাল স্কিল শেখায় না, তাহলে ইউনিভার্সিটি দরকার নেই, সো এইটা নিয়ে আপনার মতামতটা কি? না, আসলে ইউনিভার্সিটি ডিগ্রিটা কিন্তু আসলে আপনার কোর্স এক একটা তো কোর্স হয়। ধরেন আন্ডার গ্রাজুয়েটে 40টার মতো কোর্স থাকে, আর ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো সেশনগুলো থাকে। সো এখন যেটা হয়, উন্নত মানের যে ইউনিভার্সিটিগুলো আছে সেইখানকার টিচার্সরা এতটাই কোয়ালিফাইড হয়, কোর্সগুলো যেভাবে পরিচালিত হয় ওই কোর্সের মাধ্যমে কিন্তু ওদের এই এমপ্লয়াবিলিটি স্কিল অনেকগুলো এমনিতেই শিখে যায়। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, আমি যখন MBA করেছিলাম এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, আমাদের গ্রুপ প্রজেক্ট করতে হইতো। তো আমাদের ওখানে 26টা বিভিন্ন দেশের স্টুডেন্ট পড়তে আসতো। তো আমাদের গ্রুপ করার জন্য একটা রুল দিয়ে দিয়েছিল, যে রুলে কি ছিল জানেন, যে আপনার আমরা যেটা বলি যে আমরা হচ্ছে সাউথ এশিয়া এই 7টা দেশের মাত্র একজন থাকতে পারবে। রাইট, তারপরে থাইল্যান্ডের একজন থাকতে পারবে, মানে ইউরোপের একজন থাকবেই। তো এই ধরনের করে আমি দেখলাম যে আমি যে গ্রুপ প্রজেক্টগুলো করেছিলাম, আমার প্রত্যেকটা গ্রুপে আই হ্যাড নেভার দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইন্ডিয়ান আর পাকিস্তানি, আর বাংলাদেশে তো প্রশ্নই আসে না। তাহলে কি হলো, বাই ফোর্স আমি শিখে গেলাম যে ডাইভার্সিটি। কিন্তু বাংলাদেশে আমরা যখন গ্রুপ প্রজেক্ট দিই, দেখা যাচ্ছে 4টা-5টা বন্ধু 4 বছরই এই 4-5 জনই করেছে। তো আমরা দেখেন এই কারণে কিন্তু তারা they have never learned how to work in the uncomfortable environment, how to meet with different people, how to interact with the difficult people. দেখেন এগুলো কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স। এগুলো এখন হয়েছে কি, আমি বাংলাদেশের টু সাম এক্সটেন্ট কোম্পানিগুলোর জন্য আমার খুব মায়া হয় যে কোম্পানিগুলার অনেক বেশি কস্ট হয়ে যাচ্ছে, বিকজ ইউনিভার্সিটিগুলো সঠিকভাবে তাদেরকে শেখাতে পারে নাই। ঠিক আছে, সো ইউনিভার্সিটি টিচার্সদেরকে আসলে এখানে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে। আমরা টিচিং প্যাডাগজি বা ইউনিভার্সিটি লেভেলে বলছে অ্যান্ড্রাগজি, এই জায়গাটায় আমরা টিচারদেরকে দক্ষ দিই। যেমন দেখেন এক সময় যে বাংলাদেশে খুব টপ কোয়ালিটির যারা টিচার ছিল 2008, 10, 12, এরা প্রত্যেকটা কোর্সে ইভেন বিভিন্ন ব্যাংকে যে প্রজেক্ট করা লাগতো। কিন্তু আপনি এখন খোঁজ নেন,
এখন ইউনিভার্সিটিগুলোতে এই জিনিসটা শেষ হয়ে গেছে। আবার একটা টিচার দেখা যাচ্ছে এভালুয়েশনটা ঠিক মতো করছে না। আমরা বলছি যে কর্পোরেটে দ্য বেস্ট থিং হচ্ছে যে আপনি রাইট ফিডব্যাকটা দিতে হবে। আচ্ছা তুমি কাজ ভালো করো এটা বললে কোনো লাভ নাই, তুমি কাজটা কোথায় ভালো করো এটা বলতে ইয়েস। তা এই ফিডব্যাকটা তো হচ্ছে না। আমরা যে কোর্সগুলো পড়াই টাইমের অভাবে বা হোয়াট এভার রিজন আমরা কিন্তু একটা স্টুডেন্টকে রাইট ওয়েতে ফিডব্যাক দিচ্ছি না, যে তুমি এই প্রজেক্টটা জমা দিয়েছো, তুমি প্রেজেন্টেশন দিছো, এখানে তোমার ভালো হয়েছে, এগুলো কি আমরা করছি না তো। আসলে কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলো এই জন্য ল্যাকিং আছে প্রচন্ড পরিমাণে। আমাদের মূল প্রবলেমের জায়গা হচ্ছে বাংলাদেশের এডুকেটরস অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশনস, রাইট, সবচেয়ে কারণ ওইখান থেকে সবাই তৈরি হচ্ছে। আজকে দেখেন আমাদের সমাজে আমরা একজন এমপ্লয়িকে দেখতেছি সে ফাঁকিবাজি করছে, কেন বলেন তো? ওই যে তার যে 16 বছর একাডেমিক ক্যারিয়ারে হয়তোবা দেখছে 80% টিচারই ছিল ফাঁকিবাজ। তোর কাছ থেকে আপনি কি ভালো জিনিস আশা করতে পারেন? এই জন্য কিন্তু আমি বারবার বলি যে এডুকেশন ইনস্টিটিউশন বিশেষ করে এডুকেটরসদেরকে ইন্টিগ্রিটিটা হতে হবে হাই লেভেলের, কারণ ওরাই তো রোল মডেল আসলে। তো ইউনিভার্সিটিগুলোতে আমি বিশ্বাস করি যে বেস্ট প্র্যাকটিসের চর্চাটা আরো বাড়ানো দরকার। তবে কিছু ডিগ্রি ছাড়া ইউনিভার্সিটি কাজ কিন্তু এমপ্লয়াবিলিটি জেনারেট করা না, কিন্তু এমপ্লয়াবিলিটি স্কিল শেখানো সবার জন্যই দরকার। আমি আজকে ফিজিক্স পড়ছি বা আমি সাপোজ এমন একটা বাংলাতে কোর্স করতেছি, তো বাংলার স্টুডেন্ট কি কমিউনিকেশন স্কিল শিখবে না? অবশ্যই, কিন্তু নাই। কিন্তু আমি একটা ইউনিভার্সিটিতে কাজ করার সময় বাংলা ডিপার্টমেন্টে দেখলাম স্টুডেন্ট ভর্তি কমে, ওদেরকে আমি বললাম যে স্যার, ওদের হেডকে আচ্ছা আমি এক কাজ করি, আপনার স্টুডেন্টদেরকে আমি কমিউনিকেশন স্কিল শিখাই। উনি বললেন তাহলে তো খুবই ভালো হবে। দেখেন তার মানে এর আগে এটা চিন্তাই করে নাই। এই জন্য বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পাস করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? কারণ ও তো জানেই না যে কিভাবে একটা সিভি তৈরি করতে হয়। তা সিভি তৈরি করা, কমিউনিকেশন করা, এমপ্লয়ের সাথে কিভাবে ইন্টারফেস করে, এটা তো সব ডিপার্টমেন্টে ম্যান্ডেটরি হওয়া উচিত না? অবশ্যই। হচ্ছে কোথায়? আজকে সবচাইতে আমরা বলি রেডিমেড প্রোডাক্ট হচ্ছে বিবিএ এমবিএ, সেটাতেই তো হচ্ছে না। আজকে এই জন্য টিচার, বিশেষ করে বিজনেস স্কুলের টিচারদের হতে হবে হচ্ছে ব্লেন্ড। আমি যে ইএসএপি বিজনেস স্কুলে পড়ে এসেছি, ওয়ার্ল্ডের 1 নম্বর বিজনেস স্কুল, ওখানে আমার যে 20টা টিচার, একটা টিচারকে আমি পাইনি যার কোনো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নাই। একাডেমিক এক্সপিরিয়েন্সও আছে, ইন্ডাস্ট্রিতে কনসালটেন্সি কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের দেশ হয় কি আমরা খুবই ওয়ান সাইডেড হয়ে যাই। এটার সলিউশনটা অনেকে যেটা করে সেটা হচ্ছে কর্পোরেট থেকে কিছু গেস্ট লেকচার না, এটা দিয়ে কাজ হবে না। আমার অরিজিনাল টিচার যারা মূল টিচারদেরকে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হইতে হবে। দে হ্যাভ টু লার্ন ফ্রম দ্য কর্পোরেট। কিন্তু কি হচ্ছে জানেন, টিচার তার মতো পড়ায় যাচ্ছে, কর্পোরেট এসে তার মতো পড়াচ্ছে, লাভটা কি? আমার কাজটা হওয়া উচিত ছিল কি যে ওভারঅল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিটা ডেভেলপ হবে, হচ্ছে না তো। না, যেমন আমরা বলি ইন্টারন্যাশনাল টেকনোলজি ট্রান্সফার, এই কোর্সটা আমি নিজে করে এসেছি। এখানে নিয়ম ছিল যে একটা টেকনোলজি যখন আসে তখন এমনভাবে আনা হয় যাতে ওখানকার ইন হাউসরাও শিখে যায়। বাংলাদেশে দেখবেন এটাও সমস্যা আছে, বাংলাদেশে দেখবেন যে আমরা সবকিছু ইম্পোর্ট রিলেটেড, কারণ আমরা নিজেরা ডেভেলপ করি না। সো আমি মনে করি যে ইউনিভার্সিটির দায়িত্বটা অনেক বেশি হাই, যেটা দায়টা বেশি কোম্পানিকে নিতে হচ্ছে। সো আমাদের ভাইয়া একটা প্রবলেম হয় কি, যে আমরা যখন মার্কেটিংয়ে যারা জব করতেছি, বিশেষ করে মার্কেটিং সেলসের সাথে যারা কানেক্টেড আছি, তো আমাদের এই যে ইমোশন ব্যালেন্স করার যে জায়গাটা, কারণ ধরেন যে আমি যখন স্বাভাবিকভাবে একটা কিছু পিচ করতে যাই কারো কাছে, বা হচ্ছে যে কাউকে কোনো কিছু সেল করতে যাই, তার পকেট থেকে যখন আমি টাকাটা নিতে চাচ্ছি, তখন আমার কিন্তু অনেক এফোর্ট দেওয়া লাগে, প্লাস আমার কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জেস ফেস করা লাগে, অনেক রেজিস্ট্যান্স, হয়তো বা কিছু ক্ষেত্রে খারাপ ব্যবহারও হইতে পারে, মিসবিহেভও হইতে পারে, এগুলো আমাদেরকে ফেস করা লাগে। ওইগুলাকে আমাদের হচ্ছে যে মানায় নিয়ে দেন তার সাথে অ্যাক্ট করা লাগে। তো ওই জায়গাতে কিন্তু আমাদের ইমোশনের অনেক বড় একটা পার্ট আছে, কিন্তু এই ইমোশনটা আমরা ব্যালেন্স করতে পারি না বলেই দেখা যায় যে সেলসে যারা আছে তারা হচ্ছে যে মানে হয়তো অনেক বড় বড় ক্লায়েন্ট হারাই ফেলতেছে, কিন্তু তারা নিজেরাও জানে না। তারা হয়তো বা মার্কেটিং টিমকে বলতেছে তোমরা লিড আনতে পারতেছো না, মার্কেটিং টিম আবার লিড নিয়ে আসতেছে। আবার দেখা যায় ধরেন যে ফেসবুকটা এখন খুব কমন একটা প্ল্যাটফর্ম, ফেসবুকে হচ্ছে যে অ্যাড দিলেই লিড চলে আসে। তো লিড আসার পরে যখন আমরা সেলস টিমকে দিই, সেলস টিম বলে যে এটা জাঙ্ক লিড, এই লিড দিয়ে কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ সে বলছে যে সে ইন্টারেস্টেড না, বা হচ্ছে যে সে আমার কথা শোনার পর তার মনে হয় না যেটা তার দরকার আছে। সো ওই জায়গা থেকে ভাইয়া মানে একটা কমন কনসেপ্ট কি, যে ধরেন আমি একটা অ্যাড রান করার পরে অ্যাডটা ধরেন যে 17,000 মানুষের কাছে গেল, এখান থেকে আমার লিড আসছে 200টা। সো 200টা লিড যেহেতু আসে, 17,000 যেহেতু লিড আসে নাই, এর মানে হচ্ছে যে বাকি মানুষগুলা কোনোভাবে ইন্টারেস্টেড না। আর এই যে 200 মানুষ আসছে, তারা সে তার নিজের কোম্পানি না লাগলেও সে কোনো না কোনোভাবে আমার সাথে ইন্টারেস্টেড আছে, সে এই কারণেই তো সে আসছে। তো ওই জায়গায় ভাই আপনার হচ্ছে যে ইমোশনের একটা বড় জায়গা যেমন আছে, কমিউনিকেশনের একটা জায়গা যেমন আছে, আবার হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সেরও একটা জায়গা আছে। তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে কর্পোরেটে কিন্তু এখন আপনার কাস্টমার ধরা, বা হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভিসিং করা, বা হচ্ছে যে আপনার কি বলে যে আমার নিজের রেভিনিউ বাড়ানো, সব জায়গাতে কিন্তু আপনার ইমোশনের একটা বড় রোল আছে। তো
আমরা যখন ভাই কাজ করতেছি, আমরা যখন ডেইলি লাইফে কাজ করতেছি, ওয়ার্ক লাইফে বলি, পার্সোনাল লাইফে বলি, তো সব জায়গাতে আমরা এই ইমোশনটাকে ব্যালেন্স করে কিভাবে আমরা সবগুলা সেক্টরে শাইন করতে পারি, এটার কোনো আপনার কাছে কি হ্যাক আছে কিনা? অবশ্যই হ্যাক আছে। সেটা হচ্ছে যে 3টা পয়েন্টে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে যে নিজের আবেগটা বোঝা, যে কোন কোন সময় আমার কোন আবেগটা আমাকে আসলে ব্যবসাতে ক্ষতি করছে। যেমন অনেক সময় হয় কি যে আমরা না শুনে সঙ্গে সঙ্গে আমি হতাশ হয়ে চলে আসতেছি, কিন্তু ওই জায়গাতে আমার তো জিরাস থাকতে হবে। আমি না শুনে পজিটিভলি বলতে হবে, স্যার থ্যাংকস আ লট, স্যার আপনার মধ্যে তো প্রচন্ড সেলফ আওয়্যার, আমার মনে হয় স্যার আপনি কোন কোন জায়গাতে স্যার একটু মনে হেল্প করতে পারি আপনাকে, বা এই যে সো এই কমিউনিকেশন জায়গা কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে। কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে দেখা গেছে যে আজকে একটা ক্লায়েন্ট আমাকে না বলেছে, এটা হতাশ, আর একটা ক্লায়েন্ট আমার ইয়েস বলার কথা, আমার এই ফ্র্যাকচার্ড বডি ল্যাঙ্গুয়েজের কারণে ওই সেলটা হলো না। তাহলে 1 নম্বর হ্যাকটা হচ্ছে নিজের ইমোশনটাকে ইনট্যাক্ট রাখা, বুঝতে হবে। আর নিজের ইমোশনটাকে কি করে আপনার সবসময় বুস্টিং করা। আমরা বলি যে আমরা যখন কাজ করতে যাই সেলস পার্সনরা, আমাদের এনার্জিটা ড্রেইন হতে থাকে, আমরা বুঝতেও পারি না। তো এনার্জি বুস্ট আপ করতে হবে। আমার হেলথ তো ইম্পর্টেন্ট। আমরা বলছি কি নন ভার্বাল কমিউনিকেশন না, আমাদের ট্রেনাররা শেখাচ্ছে এই বাবা তোমার নন ভার্বাল, কিন্তু নন ভার্বাল একটা পার্ট তো বডিকে ফিট রাখা। তো এই হেলথি লাইফস্টাইলটাও দরকার। আর 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার কাস্টমারের ইমোশনটাকে বুঝতে চেষ্টা করতে হবে, যে আসলে কাস্টমার না কেন বলছে। বিকজ ওর না মানে কিন্তু না, ওর না মানে হয়তো বা ভয়, ওর না মানে হয়তো আত্মবিশ্বাসের অভাব, ওর না মানে হয়তো অবিশ্বাস করছে। তাহলে আমাকে এখানে অথেন্টিসিটি আনতে হবে। অনেক আমি দেখেছি সেলসম্যান কি করে জানেন, ডিল হয়ে যাওয়ার সময় অলমোস্ট হয়ে গেছে, এত খুশি ভাব দেখায়, তখন কাস্টমার হঠাৎ করে ভয় পায়, আমি কি ঠকে যাচ্ছে কিনা। হ্যাঁ সো এই জন্য বলা হয় না যে ডোন্ট সেলিব্রেট টু আর্লি। ওই যে শর্ট করে দেখা গেছে গোল ঠেকা যাচ্ছে, গোলকিপার লাফাচ্ছে, কিন্তু বলটা ঘুরে আবার গোল হয়ে গেছে। সো 2 নাম্বারটা হচ্ছে কাস্টমারের আবেগটা বুঝতে হবে একেবারে ক্লোজ না হওয়া পর্যন্ত। আর 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা ব্যবসা করি, আমরা বলছি যে উই ডোন্ট সেল প্রোডাক্ট, উই সেল কানেকশন বা থ্রু কানেকশন। সো র্যাপোটা বিল্ড আপ করতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্ক উন্নয়নে আন্তরিক হতে হবে। যেমন আপনি আমার সাথে দেখেন, আপনার সাথে আমার মোস্ট প্রবাবলি সেকেন্ড টাইম দেখা হলো, বাট উই আর সো ক্লোজ। ওয়াই? বিকজ আমার মধ্যে এমপ্যাথি আছে, আপনার মধ্যে আছে। কিন্তু আমি অনেক মানুষের সাথে দেখা হয়েছে, মনে হচ্ছে যে দেখতেছে হচ্ছে একটা প্রফেসর মানুষ, ট্রেনার, ও ভাবতেছে এটা দিয়ে কি কাজ হবে, হয়তো বা সে পেন্ট হাউস বিক্রি করে, চিন্তা করতেছে আমার 10 কোটি টাকার এই বেটা তো কোনো কাস্টমার না। কে জানে যে হতে তো পারে যে আমি কাস্টমার হইতেও পারি, বা আমার হাতে কাস্টমার থাকতে পারে না। রাইট। তাহলে আমরা কিন্তু র্যাপো বিল্ড আপ করি না। আজকে আমরা নতুন মানুষের সাথে মানে র্যাপো বিল্ড আপ করতে খুব অনীহা প্রকাশ করি, এটাকে আমরা বলি ল্যাক অফ সোশ্যাল স্কিলস। এই রিলেশনশিপ গুলো আমার তৈরি করতে হবে, খুব অল্প সময় লাগে কিন্তু। উই হ্যাভ টু এমপ্যাথাইজ, যেটা আমি মাঝে মাঝে মজা করে বলি যে পলিটিক্যাল লিডারদের কাছ থেকে শেখা যায়। পলিটিক্যাল লিডারের সাথে আপনি দেখা করেন, প্রত্যেকের সাথে এমনভাবে দেখা করে ভোটের সময় মনে হয় যে যুগ যুগ জন্মান্তরের পরিচয়, সবার সাথে সেই কাজটা করতে পারে হাসি মুখে। সো আমি সেলস প্রফেশনালদের বলবো লার্ন ফ্রম দ্য পলিটিশিয়ানস, পজিটিভ ওয়ে, ম্যানিপুলেটিভ ওয়ে না, পজিটিভ ওয়ে। তো সেই 3টা জায়গায় ফোকাস করলে আমার মনে হয় যে আই উইল হ্যাভ এ ভেরি জয়ফুল লাইফ। 2 নম্বর হচ্ছে আই ক্যান ব্রিং দিস জয়ফুলনেস উইথ অ্যানাদার কাস্টমার, সো কাস্টমার উইল বি ডিলাইটেড টু মেক রিলেশনশিপ উইথ মি। আর 3 নম্বর হচ্ছে ওই নার্চার করা সম্পর্কগুলো। মনে করেন আমি একটা কাস্টমার আমার পটেনশিয়াল মনে করছি, ওর সাথে আমার সম্পর্ক রাখি না, প্রত্যেক ঈদে গ্রিটিং পাঠাই, কি সমস্যা, হোয়াটসঅ্যাপে পাঠাই, কে জানে 5 বছর পরে আমার ক্লায়েন্ট হতে পারে। আমি মেটলাইফের একটা এমপ্লয়ি আমার সাথে 1.5 বছর ধরে সম্পর্ক রাখছিল, 1.5 বছর লাগছে আমার, পরে আমি নিজে কল করে একটা ইন্স্যুরেন্স করছিলাম। সে আমার একটা ইউনিভার্সিটিতে এসে দেখা করতো, চা খাইতো, স্যার চা খেতে আসছে, কেমন আছেন, এই সেই। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যাওয়ার সময় হঠাৎ করে আমার মনে পড়লো যে আচ্ছা ট্যাক্স সেভিং এর জন্য তো এটা খুব ভালো জিনিস, ওরে নিজে আমি কল দিছি। হি ওয়াজ সো সারপ্রাইজ ফর দ্য ফার্স্ট টাইম, ও বলা ছাড়া সেল হয়েছে। তার মানে 1.5 বছর কিন্তু সে আমাকে ছাড়ে নাই। হ্যাঁ, যে সম্পর্কটা বিল্ড করছে, এরকম রিলেশনশিপ নিশ্চয়ই 100 জনের সাথে রাখছে। এখন আমি যত বড় হব, আমার মস্তিষ্কের একটা জায়গায় আমার এই ক্লায়েন্ট বেস তৈরি করতে হবে। এটা আমরা করি না, আমরা দেখেন মানুষের সাথে মিশতেই চাই না। তাই 3টা জায়গায় আমি মনে করি যদি রাখা যায় তাহলে আমরা ভালো করতে পারবো। রাইট। এটাই ভাই, ওই যে ব্রায়ান ট্রেসির একটা ক্লাস করতেছিলাম একবার আমি, তো ওই সময় উনি বলতেছিলেন যে আমাদের আসলে যেই লিডগুলোর কাছে আমরা কনভার্ট করতে পারতেছি না, তারা আমাদের জন্য ভ্যালুয়েবল লিড। কেন? কারণ হচ্ছে যে ওদের সাথে যদি আমি ভালো ব্যবহার করি, ওর কাছে যদি আমি আমার জিনিসটাকে বুঝাই বলি, প্লাস ওর সাথে যদি আমি একটা প্রপার র্যাপও বিল্ড করতে পারি, তাহলে যেটা হবে যে হয়তো বা ওর কাছে নাই, বা ও কিনবে না আমার প্রোডাক্টটা, বাট ওর কাছে এমন পরিচিত মানুষ আছে, আপনি যেটা একটু আগে বলতেছিলেন, যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কিনতে পারে। সো যখন তার লাগবে সে তার সাথে শেয়ার করবে, সে কিন্তু আপনাকে রেকমেন্ড করতেছে। সো ওই জায়গা থেকে আমার কোনো লিডই আসলে খারাপ লিড না, বা হচ্ছে যেটা র্যাপো বিল্ড আপের বিষয়টা তো চলে, মানে ওই অ্যাজাম্পশন করা যাবে না যে এর দ্বারা এ তো আমার কাস্টমার না,
এটা করাই যাবে না। এক্স্যাক্টলি, সে বেসিক্যালি হচ্ছে আপনার কাস্টমারও হইতে পারে, কনজিউমারও হইতে পারে, ইউ নেভার নো যে আসলে কোন দিক দিয়ে সে আপনাকে সাপোর্ট করতেছে। তো ভাইয়া ওইখান থেকে আমরা হচ্ছে যে ধরেন একটা লাস্ট কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করতে চাই আজকের এপিসোডটা, মানে টু মেক ইট কম্প্রিহেন্সিভ। সেটা হচ্ছে যে আমরা সারাদিন কিন্তু বিভিন্ন রোল প্লে করি, যেটাকে আমরা রোল থিওরি বলি, যে আমরা এক এক সময় এক একটা রোল প্লে করছি। যেমন এখানে হচ্ছে যে আমি সঞ্চালক, আপনি হচ্ছেন বক্তা, তারপরে হচ্ছে যে যখন আমি কাজ করতেছি তখন আবার আমি ব্র্যান্ড ম্যানেজার হয়ে গেলাম, বাসায় গেলে আমি বাবা হয়ে গেলাম, ওয়াইফ হয়ে গেলাম, আমার বাবা মার কাছে গেলে আমি ছেলে হয়ে গেলাম। সো আমরা কিন্তু এক এক সময় এক একটা রোল প্লে করি। কিন্তু রোল প্লে করতে গিয়ে যেটা হয়, ধরুন অফিসে আমরা সারাদিন আছি, সারাদিন হচ্ছে যে অফিসে খুব চাপ নিতেছি, অ্যান্ড ওখানে খুব চেষ্টা করতেছি যে না আমরা খুব হাম্বল থাকবো, আমরা হচ্ছে খুব প্রপারলি জিনিসগুলো ডিল করবো, প্রফেশনালি ডিল করতে হবে, আমাদেরকে কিছু করার নেই। কিন্তু ওই ফ্রাস্ট্রেশনটা গিয়ে আমরা দেখা যায় ঝাড়ি হচ্ছে বাসায় গিয়ে। সো ওইখান দিয়ে আবার যেটা হয় যে আমাদের ফ্যামিলি লাইফে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, যেহেতু আমরা একটা সারাদিন একরকম করে অ্যাক্ট করছি, এখন মুখোশ ছেড়ে তো বেরোতে হবে আমাদের। মুখোশটা ছাড়তেছি হচ্ছে আমরা বাসায় গিয়ে, অ্যান্ড যেখানে আমরা কোনো প্রকার কোনো ইমোশনের বালাই রাখতেছি না। তো এটাতে করে যখন ফ্যামিলি লাইফটা আমার হ্যাম্পার হচ্ছে, তো আমরা কি জানি যে আমাদেরকে ভালো থাকার জন্য বা লাইফে গ্রো করার জন্য 4টা F অনেক ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা কিন্তু হচ্ছে ফ্যামিলি। ফিটনেস লাগবে, ফ্যামিলি লাগবে, সবকিছু কিন্তু লাগবে আমার। তো ফ্যামিলি লাইফে যখন আমার প্রবলেমটা হচ্ছে, তখন এটা আবার ইম্প্যাক্ট করতেছে আমার ওয়ার্ক লাইফে। আমি বাসায় হ্যাপি না, আমি যখন অফিসে আসতেছি তখন কিন্তু আমার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড ওটা চলতেছে আমার। সো ওই জায়গা থেকে ভাইয়া আমরা যখন রোল থিওরিটা ফলো করতেছি বা বিভিন্ন রোল প্লে করতেছি, আমাদের কোন জিনিসটা মাথায় রাখা উচিত বা কিভাবে আমাদের এক একটা জায়গায় এক একভাবে নিজের রোলটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যায়? আমি মনে করি খুবই ভ্যালুয়েবল একটা কোয়েশ্চেন করেছেন। এটা আসলে হচ্ছে কি, এটা আপনার কার্ল ইয়ং বহু বছর আগে বলে গিয়েছে যে আমরা যে মাস্কিং করতেছি না, এই মাস্কিংটা যত বেশি হয় তত কি আসলে আমার ইমোশনকে সাপ্রেস করছে, তো ইমোশনটা না চলে যায় না। এটাকে উনি থিওরি দিয়েছেন যে এই ইমোশনটা আমার অচেতন মনে চলে যায়, যেটা হচ্ছে একটা আইসবার্গের মতো, উপরে থেকে কনসিয়াস, এরপরে সাবকনসিয়াস, আর নিচেরটা হচ্ছে আনকনসিয়াস। আমাদের লাইফের ট্র্যাজেডি হচ্ছে আনকনসিয়াস। এই জন্য উপায় হচ্ছে যে আমার কর্মক্ষেত্রেও যতটা অথেন্টিসিটি আমি আনতে পারি। আমার কি দরকার বসের সামনে কাচুমাচু করে শো করার? নো নিড। আমি অথেন্টিক অ্যাসার্টিভ হই না। আমার কি দরকার জুনিয়রের উপরে আমার বেশি স্টিমরল চালানো? ওইখানে আমি অথেন্টিক হই না। এই জন্য বলা হয় সেই মানুষটা সবচেয়ে সুখী যে হচ্ছে ভিতরে বাইরে সব জায়গায় একই। কিন্তু আমার ওয়ার্ক প্লেসে আমাকে অথেন্টিক রোলটা বেশি আনা দরকার, অথেন্টিসিটি। এই জন্য ইমোশনকে সাপ্রেস করাটা ঠিক না। আমরা বলছি যে ইমোশন আই উইল বি ফিলিং, বাট এটাকে ফিট করা যাবে না। যেমন আমি আজকে আমার এই বস আমাকে বকা দিয়েছে, আমাকে এটা মনে করতে হবে ওয়াই উনি এটা কি করেছে, উনি কি বাউন্ডারি ক্রস করেছে? তাহলে আমি বসের সাথে কথা বলতে হবে যে বস, আই নিড টু টক টু ইউ, আপনি আমাকে যেভাবে কথা বলেছেন এটাতে স্যার আমি হার্ট ফিল করছি, ক্যান ইউ টেল মি দ্যাট এম আই রাইট? পসিবল। কিন্তু আমি দেখছি যে এভাবে আমরা টলারেন্স লেভেলটা কমানো যাবে না। এই সমস্যাটা হয় কি জানেন, যে আমাদেরকে শেখানো হয়েছে যে ইমোশনটাকে মেনে নিতে হবে, হুইচ ইজ নট ট্রু অ্যাট অল। আমাকে অ্যাসার্টিভনেস শিখতে হবে এবং আমাকে বাউন্ডারি টানতে হবে। যদি যত টানতে হবে তত আমার একটা অথেন্টিক সেস হবে। এই মাছটাকে না খুলে ফেলতে হবে, এই ইম্পোস্টার বেশি থাকা যাবে না। আর যে ওয়ার্ক প্লেস আমি পারছি না, তাহলে আমাকে কর্মক্ষেত্র চেঞ্জ করতে হবে। এইটা 1 নম্বর সলিউশন। আর 2 নম্বর হচ্ছে, যদি একান্তই না পারি সেক্ষেত্রে আমাকে বাসায় ঢোকার আগে একটা ডিফারেন্ট এনার্জি ফিল করে যেতে হবে। যে ওই অফিসের যে ঝামেলাটা, ওইটা অফিস বের হওয়ার সময় কোনো একটা কিছু করতে হবে। হয়তো আমি হাঁটাখাটি করলাম বা কিছু একটা করে রিল্যাক্সেশন করে বাসায় ঢুকতে হবে। বিকজ বাসায় এখন ঢুকবো, আই হ্যাভ টু বি লাইক এ ভেরি জয়ফুল পারসন, রাইট? যেটা সাকিব আল হাসানকে একজন কোশ্চেন করছিল যে শাহরুখ খানের কাছ থেকে সবচেয়ে বেস্ট টিপ কি পেয়েছে? ও বলছে যে বাসায় কখনো তুমি টায়ার্ড হয়ে ঢুকবা না, কখনো না। বলছে এটা আমার কাজে দিচ্ছে, এটা আমারও কাজে দিচ্ছে। নো ম্যাটার হোয়াট হ্যাপেন আউটসাইড, বাসায় গেলে আই ট্রাই টু ফরগেট এভরিথিং। বাসায় গেলে আমি হাজবেন্ড, বাবা হওয়ার চেষ্টা করি, যাতে ওদেরকে ইমোশনটা ওইটা আমি যাতে ওদের উপরে আমি না করি। কারণ আমরা যেটা হয় যে সমস্যা কি, আমরা ওইখানে ভেন্টিলেশনটা করি যেখানে আসলে আমার কোনো ক্ষতি হবে না। আমরা কিন্তু হিউম্যান বিং অনেক চালাক, কিন্তু দেখেন খুব, এই জন্য যারা মনে করি যে আমার জন্য ক্ষতিকর না, ওই জায়গাটায় আমরা চালাই। এবং এটা আমাদের বেশিরভাগই আমাদের স্পাউস এবং আমাদের বাচ্চারা এটা শেখার, আপনি যেটা রাইটলি বলেছেন। তবে যেন আমি বলবো যে ইম্পোস্টার থেকে যত বেরোনো সম্ভব, উই হ্যাভ টু হ্যাভ মোর সেলফ কেয়ার, উই হ্যাভ টু হ্যাভ মোর সেলফ অ্যাওয়ারনেস। আমার এমপ্যাথিটা বাড়াতে হবে, তাহলে কিন্তু আমি ওয়ার্ক প্লেসেও এই মানে আমার মাস্কিংটা কম মাস্ক করা লাগবে না, অটোমেটিক্যালি আমার মধ্যে ইয়েস ডেফিনেটলি পসিবল, ইট ইজ পসিবল। এবং এই কারণেই তো আমার এই ট্রেনিং ইমোশনাল ইন্টেলিজেন্স, আমরা এটা নিয়েই কাজ করাই আসলে। রাইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আজকে বেসিক্যালি আমরা কিন্তু অনেকগুলা জিনিস জানতে পারলাম, যার মধ্যে একটা ছিল যে ইমোশনাল ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা কি। আমরা স্বাভাবিকভাবে যখনই আমরা বই পড়ি বা হচ্ছে নামটা যখন শুনি, আমরা বলতেছিলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে অনেক বেশি ইমোশনাল হইতে হবে, অনেক বেশি এমপ্যাথেটিক হইতে হবে। সো আমরা কিন্তু আজকে জেনেছি যে না, আসলে এটা
যখন যেমন দরকার তখন ঠিক তেমন অ্যাকশন দেওয়াটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সো এর বাইরে আমরা কিন্তু আজকে অনেক কিছু শিখলাম যে আসলে কর্পোরেটে যখন আমি জব করতেছি তখন আমার কিভাবে ক্যারিয়ার সিলেক্ট করা উচিত, কিভাবে হচ্ছে আমার অ্যাজ আ লিডার আমার কিভাবে আমার টিম মেম্বারদেরকে ট্রিট করা উচিত, আমার ফ্যামিলি লাইফ প্লাস ওয়ার্ক লাইফ কীভাবে ব্যালেন্স করবো। সো আজকে কিন্তু আমরা ওভারঅল একটা হলিস্টিক গাইডলাইন পেলাম এস এম আরিফুজ্জামান ভাইয়ার কাছ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়েলকাম, আমাদের এপিসোডে আসার জন্য। গ্র্যাটিটিউড ফর ইটস আওয়ার প্লেজার ভাইয়া, ইটস আওয়ার প্লেজার টু হ্যাভ ইউ। আর হচ্ছে আমি দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা পুরো পডকাস্টটা দেখছেন এবং দেখবেন, অ্যান্ড দেখার শেষে আপনাদের যত রকম কনফিউশন থাকবে এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন আপনারা আমাদের কমেন্ট সেকশনে করবেন। আমরা চেষ্টা করব আরিফুজ্জামান ভাইয়ের কাছ থেকে জেনে ওই কোয়েশ্চেনটার অ্যান্সার করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর বিং উইথ আস থ্রু আউট দ্য এপিসোড। সি ইউ, আল্লাহ হাফেজ।